অনেক হট্টগোল, অনেক নোংরামি শেষে 1927 সালের 22 আগস্ট দ্বিতীয়বারের মতো চ্যাপলিনের বিবাহ বিচ্ছেদ ঘটে। লিটা চ্যাপলিন হট্টগোলের মধ্যেই চ্যাপলিন তার পরবর্তী ছবি দ্য সার্কাসের কাজে হাত দেন। পারিবারিক জীবনে অশান্তির দরুন 7 রিলের এই ছবিটি শেষ করতে চ্যাপলিন সময় নিলেন অনেক বেশি, এবং অন্যান্য ছবিতে যতখানি নিষ্ঠা, শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে তিনি কাজ করতে পেরেছিলেন, স্বভাবতই এক্ষেত্রে তা সম্ভব হল না। অচঞ্চল নিষ্ঠা নিয়ে কাজ করার মতো মন সেই সময় তার ছিল না। তাই আর্থিক সাফল্য সত্ত্বেও দ্য সার্কাস ছবিটির প্রভাব দর্শক মনে তেমন দীর্ঘস্থায়ী হল না। চ্যাপলিনের সেরা ছবিগুলোর কাছাকাছি ঘেঁষতে না পেরেও এহেন আর্থিক সাফল্যের মূল কারণ প্রধানত চ্যাপলিনের নামডাক দ্য গোল্ড রাশ ছবির অভূতপূর্ব সাফল্য। দ্য সার্কাস ছবিতে ভবঘুরে চার্লি রাস্তায় ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত গ্রাসাচ্ছাদনের একটি ব্যবস্থা করল সার্কাসের একটি দলে। সেখানে তাকে লোক হাসাতে হবে। দর্শকের সামনে হাস্যকর জীব হতে সে কিছুতেই রাজি নয়, কিন্তু স্বাভাবিক মানুষের মতো চলতে গিয়ে সে যেন আরও হাস্যকর হয়ে উঠল। স্বাভাবিকতা তার ঠিক স্বভাবজাত নয় যেন। একটি মেয়ের সঙ্গে তার ভাব জমল। সার্কাসের মালিক এই মেয়েটির উপপিতা। মেয়েটির প্রতি মালিকের দুর্ব্যবহারের শেষ নেই। চার্লিরও 3 কুলে কেউ নেই, তাই অতি সহজেই দুজনে দুজনের প্রতি আকৃষ্ট হল। এমনি সময়ে সার্কাস দলে এলো আরও একটি লোক। লোকটি মস্ত ওস্তাদ, তারের উপর দিয়ে হাঁটে অদ্ভুতভাবে। দেখা গেল মেয়েটি যেন ক্রমেই ওই লোকটির দিকে ঝুঁকছে। চার্লি রাগে দুঃখে ফেটে পড়ল। ইচ্ছে হলো যেন একটা ঘুষিতে লোকটার নাক থেতলে দেয়। দিন রাত খেটে খুঁটে মাথার ঘাম পায়ে ফেলেও চার্লি তারের উপর দিয়ে হাঁটার কৌশল আয়ত্ত করতে পারল না, এবং একদিন জনসমক্ষে তারের খেলা দেখাতে গিয়ে এক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করে ছাড়ল। এরই মধ্যে একদিন চার্লিকে কিন্তু এক মস্ত বিপদের সম্মুখীন হতে হয়েছিল। হঠাৎ কেমন করে এক ঘুমন্ত সিংহের খাঁচার মধ্যে আটকে গিয়েছিল সে। কিছুতেই কিছু হয় না। বাইরের কুকুরটাও দৃশ্যটা দেখে চেঁচামেচি শুরু করে দিয়েছে, এবং ব্যাপারটা দেখে মেয়েটি খাঁচার দরজা খুলে চার্লিকে উদ্ধার করার আগেই জ্ঞান হারিয়ে ফেলেছে। এই অবস্থায় হঠাৎ করে যখন পশুরাজ আড়মোড়া ভেঙে উঠল, তখন চার্লি ভয়ে এতটুকু হয়ে গেল, বুঝি আর রক্ষে নেই। ভিরিক্কি চালে সিংহ এসে দাঁড়ালো বেচারা চার্লির সামনে। সমস্ত শরীরটা শুকে দেখল। পশুরাজ বুঝল লোকটা একেবারেই অখাদ্য। ঘেন্নায় দূরে সরে গেল। এমনি করে সে যাত্রায় চার্লি রক্ষা পেল। এর কিছু পরেই সার্কাস থেকে বিতাড়িত হয়ে অসহায় মেয়েটি যখন রাস্তায় এসে দাঁড়ালো বেকার চার্লির পাশে। চার্লি ইতিমধ্যে বেকার হয়ে পড়েছে। তখন চার্লি এতটুকু ইতস্তত না করে মেয়েটিকে নিয়ে সোজা চলে এলো সার্কাসে, এবং তাদের ওস্তাদ খেলোয়াড়টির হাতে মেয়েটিকে সমর্পণ করল। ওস্তাদের চোখ রাঙানির সামনে মালিক একেবারে কেঁচো হয়ে রইল। মেয়েটির অর্থাৎ ওস্তাদের সদ্য বিবাহিতা স্ত্রীকে কিছু বলা তো দূরের কথা, চার্লিকেও শেষ পর্যন্ত সার্কাসে ঢুকিয়ে নিতে বাধ্য হল। সবশেষে সার্কাস দল যখন তল্পি তল্পা গুটিয়ে স্থানান্তরে যাওয়ার তোড়জোড় করছে, তখন নবদম্পতি চার্লিকে তাদের গাড়িতে উঠে আসতে অনুরোধ করল। চার্লি জানালো যে দুজনেই জমবে ভালো, বলেই সে গাড়ির দরজাটা বন্ধ করে দিল। গাড়ি চলে গেল। সার্কাসের দল ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ভবঘুরে আবার একা। ভবঘুরে আবার চলল এগিয়ে টুকটুক করে। সামনে পড়ে আছে অন্তহীন রাস্তা। বিষয়বস্তু ছাড়া আঙ্গিকের দিক থেকে চ্যাপলিন দ্য সার্কাস ছবিতে বিশেষ কোনো কৃতিত্বের পরিচয় দিতে পারলেন না। অবশ্য স্ল্যাপস্টিকের কারণে চ্যাপলিনেক্স অ্যাকশন ছবির আগাগোড়াই ছড়িয়ে রইল, এবং অন্যান্য ছবির তুলনায় এখানে স্ল্যাপস্টিকের মাত্রা বেশ খানিকটা পরিমাণে লক্ষ্য করা গেল। হাসার মতো উপকরণ ছবিতে যথেষ্টই ছিল। সূক্ষ্ম রসবোধের খামতিও তেমন একটা দেখা গেল না, কিন্তু সমস্ত মিলিয়ে ছবিটিতে এমন কিছু পাওয়া গেল না যে কারণে দ্য সার্কাস চ্যাপলিনের সেরা ছবির আসরে সম্মানিত হতে পারে। সিনেমা শিল্পে বিরাট বিপ্লব ঘটিয়ে ছবিতে ভাষা এলো 1928 সালে।
প্রচণ্ড সাড়া পড়ে গেল সমস্ত পৃথিবীতে। সিনেমার কলাকুশলীরা হাতে যেন স্বর্গ পেয়ে গেলেন। অনেকে নতুন করে ভাবতে শুরু করলেন সিনেমার ফর্মকে। দর্শক মুখিয়ে রইলেন নতুন কিছু দেখার আশায়। কিন্তু দেখা গেল গভীর আত্মপ্রত্যয়ের সঙ্গে চ্যাপলিন সিনেমায় এই নতুন বিস্ময়কর আবিষ্কারকে দূরে সরিয়ে রাখলেন। তিনি ভাষাকে গ্রহণ করলেন না। ভাষা সিনেমার মুখ অভিনয়কে তথা সিনেমার মৌলিকতাকে ক্ষুণ্ণ করে দেবে। তিনি আশঙ্কা করলেন ভাষার সংকীর্ণতায় আবদ্ধ হয়ে তার সৃষ্ট ক্ষুদে ভবঘুরুটির সার্বজনীন চরিত্র অর্থহীন হয়ে পড়বে। তাই সেই বছর দ্য সার্কাস ছবিটির মুক্তির পর সিটি লাইটস এর কাজে হাত দিতে গিয়ে ছবিতে তিনি শব্দ প্রয়োগ করবেন না বলেই ঠিক করলেন। অবশ্য পরে আবহ সঙ্গীত ও কিছু কিছু অত্যন্ত প্রাসঙ্গিক শব্দ ছবিটিতে জুড়তে হয়েছিল তাকে। মূলত যদিও ছবিটি নির্বাকই রইল, অর্থাৎ কোনো চরিত্রই কোনো কথা বলল না। বরাবরের ধরনে শুধু মুখ অভিনয় অর্থাৎ প্যান্টোমাইম চলতে লাগল। অথচ আশ্চর্য, চ্যাপলিনের বিস্ময়কর প্রতিভার ফলে শব্দ সৃষ্টির এই নতুন চাঞ্চল্যকর হাতিয়ারে সমৃদ্ধ না হয়েও সিটি লাইটস ছবিটি চ্যাপলিনের এক সেরা ছবি বলে পরিগণিত হল। বাস্তব জীবনবোধের নিপুণ শিল্পায়নের ফলে হাসির আবরণে সাধারণ মানুষের বেদনা, লাঞ্ছিত জীবন ফুটে উঠল সহজ ও সুন্দর করে। ইউনাইটেড আর্টিস্টের হয়ে চ্যাপলিনের চতুর্থ ছবি সিটি লাইটস। অবশ্য এই ছবিতে হাত দেওয়ার আগে অনেকের ধারণা ছিল চ্যাপলিন হয়তো এবার নতুন ধরনের কোনো ছবির কথা ভাবছেন। চ্যাপলিনের ঘনিষ্ঠ মহল থেকে কিছু কিছু কথা বাইরে প্রকাশ হয়ে পড়ার দরুন অনেকেই ওই ধরনের কথা বলছিলেন। এবং বাস্তবিকই কিছুদিন ধরে চ্যাপলিন সত্যি ভাবছিলেন নেপোলিয়ন এবং যীশু খ্রিস্টকে নিয়ে ছবি করা সম্ভব কি না। নেপোলিয়নের বিরাট ব্যক্তিত্ব এবং মানসিক উৎকর্ষ মহিয়ান মানুষ যীশু খ্রিস্ট চ্যাপলিনের শিল্প মনসে অসীম প্রভাব বিস্তার করেছিল বলেই তিনি ওই রকমের কিছু করার কথা চিন্তা করেছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক শেষ পর্যন্ত ওই সমস্ত চিন্তা ফলপ্রসূ হল না। হল এক ফুলওয়ালিকে কেন্দ্র করে একটি ছিমছাম ছবি সিটি লাইটস। অন্ধ ফুলওয়ালির চরিত্রটি কাকে দেয়া হবে এই নিয়ে চ্যাপলিনের ভাবনার অন্ত নেই। দিনের পর দিন স্টুডিওতে মেয়েদের আনাগোনা চলল, কিন্তু কেউই চ্যাপলিনের মনে ধরছেন না। এমনই এক সময়ে একদিন এক বক্সিং খেলার দর্শকের মাঝে একটি অচেনা মেয়ে হঠাৎ তার দৃষ্টি আকর্ষণ করে। পরের দিন মেয়েটিকে খুঁজে বের করা হলো এবং সপ্তাহে $100 মাইনেতে নিয়ে তাকে নিয়োগ করা হলো। সিটি লাইটস এর প্রধান অভিনেত্রী তিনি। এই নতুন অভিনেত্রীর নাম ভার্জিনিয়া চেরিল। অভিনয়ের কোনো অভিজ্ঞতাই তার নেই, তবু নিজের ওপর অগাধ বিশ্বাস ছিল বলেই সামান্য পরীক্ষা করেই চ্যাপলিন তাকে মনোনীত করলেন। ভার্জিনিয়া চেরিলকে নিয়ে শুটিং শুরু হলো। ছবি প্রায় অর্ধেকটা এগিয়ে গেল। ধীরে ধীরে ভার্জিনিয়ার মধ্যে একটা ভাবান্তর লক্ষ্য করা গেল। অভিনয়টাকে যেন তিনি আরও যথেষ্ট নিষ্ঠার সঙ্গে গ্রহণ করতে পারছেন না। অভিনয়টাকে কোনো রকমে ঘাট থেকে নামাতে পারলেই যেন তিনি বেঁচে যান। আসলে অভিনয়ের প্রতি নিষ্ঠা মহিলাটির কোনো দিনই ছিল না। চ্যাপলিনের কথাবার্তায় সাময়িকভাবে উৎসাহিত হয়েছিলেন মাত্র, কিন্তু কিছুদিনের মধ্যেই প্রবল উৎসাহ গেল উড়ে। রীতিমতো তিনি হাঁপিয়ে উঠলেন। প্রথমে অল্প স্বল্প এবং পরে নিয়মিতভাবে ভার্জিনিয়া শহরের নৈশ আসরগুলোতে হানা দিতে লাগলেন এবং সঙ্গে সঙ্গে ছবির কাজে ফাঁকির মাত্রাটা যেন ক্রমেই বাড়তে লাগল। ছবির প্রতি এহেন অশ্রদ্ধায় চ্যাপলিন খেপে গেলেন এবং অগ্র পশ্চাৎ না ভেবে একদিন ভার্জিনিয়া চেরিলকে ছবির কাজ থেকে অব্যাহতি দিলেন। অর্থাৎ নতুন করে নতুন অভিনেত্রী নিয়ে চ্যাপলিনকে আবার শুরু থেকে এগোতে হবে। চ্যাপলিনের এই খামখেয়ালি সংশ্লিষ্ট কর্মীদের মনোপুত হল না, কিন্তু তার মুখের উপর কিছু বলবে এমন সাহসও কারো নেই। তালে তাল দেয়া ছাড়া কর্মীদের আর কোনো গত্যন্তর নেই। কিছুদিন কাটল নতুন আরেকটি মেয়ের সন্ধানে। শেষ পর্যন্ত নানা কিছু ভেবে একাধিক মেয়ের দেখাশোনা করে চ্যাপলিন আবার ফিরে গেলেন ভার্জিনিয়ার কাছে। ভার্জিনিয়াকে চ্যাপলিন বোঝালেন, গালমন্দ করলেন এবং তাকে দিয়েই ছবির বাকিটুকু করিয়ে নিলেন সুষ্ঠুভাবে। সিটি লাইটস ছবিটির প্রথম প্রদর্শনী হল 1931 সালে, আগেকার ছবিটি দেখানোর ঠিক 3 বছর পরে। 1931 সালে সবাক যুগের আবহ শুধুমাত্র শুরু হয়েছে। সামান্য কিছু শব্দ প্রয়োগ ছাড়া
আগাগোড়াই একটা নির্বাক ছবির এক স্বপ্নাতীত আর্থিক সাফল্য নিঃসন্দেহে চ্যাপলিনের বিরাট কৃতিত্বের পরিচায়ক। বিশেষ করে ছবির আবহ সঙ্গীত চ্যাপলিন যখন নিজেই রচনা করলেন, তখন দর্শকের আর বিস্ময়ের অবধি রইল না। একাধারে কাহিনীকার, পরিচালক, অভিনেতা ও সঙ্গীত পরিচালক হওয়া সিনেমার ইতিহাসে সেই প্রথম ঘটল। গল্পের দিক থেকে যেমন, ঠিক তেমনি আঙ্গিকের দিক থেকেও দেখা গেল এতটুকু জটিলতা নেই সিটি লাইটস ছবিতে। ছিমছাম তকতকে ঝকঝকে একখানা ছবি, মানবিক আবেদনে ভরপুর। আলাদা করে হয়তো এমন কোনো দৃশ্যের বা ঘটনার উল্লেখ করা যায় না যা সিনেমার আর্টে চিরস্মরণীয় হয়ে থাকতে পারে, কিন্তু সমস্তটা মিলিয়ে এক বেদনাবোধের হদিস মিলল এখানে। এমন একটা আবেগের সঞ্চার করল ছবিটি, যা শুধু সে যুগের কেন, আজকের দিনের দর্শকের মনকেও নাড়া দেবে প্রচণ্ডভাবে। মস্ত এক শহর, চারিদিকে ব্যস্ততার সীমা নেই। এমনই এক ব্যস্তবাগীর শহরে একদিন ধরে দেখা গেল গণ্যমান্য ব্যক্তিরা এসে ভিড় করেছেন এক পার্কে। এক স্মৃতিস্তম্ভ উন্মোচন হবে। শুরু হলো সিটি লাইটস ছবিটির। To the people of the city, we donate this monument, peace and prosperity. মূর্তির নিচে লেখা। বিরাট এক নারী মূর্তি, দুই পাশে দুইজন পাহারাদার। কর্তা ব্যক্তিদের একজন নানা ব্যবস্থার ভেতর দিয়ে মূর্তির আচ্ছাদন খুলে ফেলতেই দেখতে পেলেন বেটেখাটো এক ভবঘুরে নারী মূর্তিটির কোলের ওপর কুকুর কুণ্ডুলি হয়ে দিব্যি আরামে ঘুমাচ্ছে। রাগে ফেটে পড়লেন কর্তারা। কি সব জঘন্য ব্যাপার, কি অপমান! সভ্য সমাজে এমনও ঘটতে পারে? সবাই একেবারে মারমুখী হয়ে উঠলেন। লোকটাকে তাড়িয়ে দিয়ে আবার তারা শুরু করলেন তাদের কাজ। টুকটুক করে হেঁটে চলেছে চার্লি। কোনো ঠিকানা নেই, উদ্দেশ্য নেই, চলছে তো চলছেই। রাস্তার এক অন্ধ ফুলওয়ালির সঙ্গে চার্লির পরিচয় হলো। শহরের এক লাখপতির গাড়ির আওয়াজ শুনে ফুলওয়ালিটি ছুটে এসেছিল ফুল বেচতে। চার্লি তখন ঠিক সেই পথ দিয়েই যাচ্ছিল। ভুল করে মেয়েটি চার্লির সামনে এসে দাঁড়ালো ফুলের ডালা হাতে। চার্লিকে সে লাখপতি মনে করে বসল। শেষ কপর্দকটি চার্লি মেয়েটির হাতে গুজে দিয়ে তার দেয়া ফুলটি আলতোভাবে তুলে নিল। মেয়েটির অজান্তেই বসে রইল তার পাশে। গভীর মাতৃত্ববোধ উপচে উঠল তার মনে প্রাণে। তারপর রাত বাড়তেই মেয়েটি ফিরে গেল তার ডেরায়, তার দিদিমার কাছে। চার্লি চলল তার অনির্দিষ্ট যাত্রাপথে। গভীর রাত। এক লাখপতি প্রচণ্ড মাতলামির ঝোঁকে আত্মহত্যা করবে বলে ঠিক করল। কোমরের সঙ্গে একটা ভারী পাথর বেঁধে নিয়ে নদীতে ঝাঁপ দিতে যাবে, এমন সময় চার্লি এসে উপস্থিত। নানাভাবে চার্লি তাকে বোঝালো, কিন্তু কিছুতেই কিছু হওয়ার নয়। আত্মহত্যা সে করবেই। কত প্রলোভন দেখালো চার্লি, জীবনের প্রলোভন। টুমরো বার্ডস উইল সিং, বিহেভ, ফেস লাইফ। কিন্তু ভালো কথায় কান দেওয়ার মতো মানসিক স্বাস্থ্য তখন আর তার নেই। উপরন্তু তার কোমরের দড়ির একটা অংশ চার্লির গলায় জড়িয়ে সে লাফিয়ে পড়ল নদীতে। অবশ্য শেষ পর্যন্ত বেঁচে উঠল দুজনই। নদীর মধ্যে 2-4 বার খাবি খাওয়ার পরই দেখা গেল মরতে কিন্তু লাখপতিও সত্যি চায়নি। এরপর থেকে লাখপতির সঙ্গে চার্লির মজার একটা বন্ধুত্ব গড়ে উঠল। রাতে প্রমত্ত অবস্থায় সে চার্লি রিয়ার গলায় গলায় বন্ধুত্ব, কিন্তু দিনের বেলায় নেশা কেটে যেতেই সে বনে যেত পুরো দস্তুর লাখপতি। চিনতেই পারে না নাম গোত্রহীন ভবঘুরেকে। বলা বাহুল্য, প্রমত্ত অবস্থায় বন্ধুত্বটুকুকে চার্লি কাজে লাগাতে ছাড়ল না। বন্ধুর গাড়ি করে অন্ধ ফুলওয়ালিকে বাড়ি পৌঁছে দেয়া, বন্ধুর দেয়া টাকায় মেয়েটির সমস্ত ফুল কিনে নেওয়া, এই সমস্ত চলল সঙ্গে সঙ্গে। মেয়েটির চোখে চার্লি লাখপতি হয়েই রইল। শ্রদ্ধায় তার মন ভরে উঠল। চার্লির ভেতরটাও যেন ভালোবাসার দীপ্তিতে ঝলসে উঠল। একদিন চার্লি যথাস্থানে এসে মেয়েটিকে দেখেন সে সেখানে নেই। কালো বিলম্ব না করে সে দৌড়ে গেল মেয়েটির আস্তানায়। গিয়ে সে দেখল মেয়েটি অসুস্থ, চিকিৎসার প্রয়োজন অর্থের। তাছাড়া বিপদের ওপর বিপদ। ঘর ভাড়া ঠিকমতো দিতে পারেনি বলে বাড়িওয়ালা শাসিয়ে গেছে। 2-1 দিনের মধ্যেই তাদের উঠে যেতে হবে। তারপর খবরের কাগজের এক বিজ্ঞাপনে চার্লি দেখল ভিয়েনায় কোনো এক ডাক্তার নাকি কিরকম এক অস্ত্রোপচার করে চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারেন। মেয়েটিকে কথা জানাতেই সে আনন্দে লাফিয়ে উঠল। তাহলে সে তার প্রেমাস্পদকে দেখতে পাবে। চার্লি প্রমাদ গুনল, তাকে দেখলে মেয়েটি না জানে কিভাবে। যাই হোক,
অর্থের প্রয়োজন, একটা আচ্ছা নয়, অনেক। মরিয়া হয়ে অর্থের খোঁজে বেরিয়ে পড়ল খুদে ভবঘুরে। কিন্তু কোথায় পাবে সেই অর্থ? তার একমাত্র লাখপতি বন্ধুটি তখন ইউরোপ সফরে বেরিয়েছে। কিন্তু তবু সে চুপ করে বসে রইল না। এটা ওটা করল, এমনকি বক্সিং প্রতিযোগিতায় জাদ্রের লড়িয়েদের সঙ্গে লড়ল, কিন্তু কিছুতেই কিছু হলো না। এমনি এক সময়ে হঠাৎ লাখপতি বন্ধুটি ফিরে এলো দেশে। প্রমত্ত অবস্থায় চার্লির সঙ্গে রাস্তায় দেখা হতেই তাকে চিনতে দেরি হলো না, বাড়ি নিয়ে গেল তাকে। চার্লি সুযোগ বুঝে তার প্রয়োজনের কথা লাখপতি বন্ধুকে জানালো। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় অর্থও পেয়ে গেল সে। ঠিক সেই সময়ে বাড়িতে ডাকাত পড়ল, চলল দৌড়াদৌড়ি, ছুটাছুটি। পুলিশের খপ্পরে শেষ পর্যন্ত পড়ল চার্লি নিজেই। শনাক্ত করার জন্য তাকে হাজির করা হলো লাখপতির কাছে। তখন তার নেশা কেটে গেছে। চার্লি বুঝল তার অবস্থা কাহিল, অথচ কিছু না করলেই নয়। নানা ফন্দি ফিকির করে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে এলো সে। সোজা চলে এলো অন্ধ ফুলওয়ালির আস্তানায় এবং সমস্ত অর্থ ফুলওয়ালির হাতে গুজে দিয়ে বেরিয়ে পড়ল সে। পুলিশের খপ্পরে শেষ পর্যন্ত অবশ্য তাকে পড়তেই হলো, কিন্তু মস্ত একটা তৃপ্তি নিয়ে সে যেতে পারল। কয়েক মাস গত হল। চার্লি জেল থেকে বেরিয়ে এসেছে। খুদে ভবঘুরে এসে দাঁড়ালো রাস্তার সেই কোণে, কিন্তু ফুলওয়ালির দেখা পাওয়া গেল না। পাশের এক ডাস্টবিন থেকে একটা ফুল সে তুলে নিল। মনে পড়ল সেই পুরনো দিনের কথা। রাস্তার ছেলেরা চার্লিকে পাগল ভেবে হইচই শুরু করে দিল, রীতিমতো অতিষ্ঠ করে তুলল তাকে। গোলমাল শুনে রাস্তার পাশে মস্ত এক ফুলের দোকানের কর্ত্রী জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখল কি ঘটছে রাস্তায়। চার্লির হঠাৎ নজর পড়ল সেই দিকে। একেবারে স্তম্ভিত হয়ে গেল সে। ফুলের দোকানের কর্ত্রীটি আর কেউ নয়, সেই অন্ধ ফুলওয়ালি। চার্লি যখন জেলে দিন গুনছে, তখন সে চার্লির অর্থ দিয়ে তারই কথামাত্র অস্ত্রোপচার করিয়ে দৃষ্টি ফিরে পেয়েছে। প্রচুর খুঁজেছে সে তার প্রেমাস্পদকে, কিন্তু কোনো হদিস সে পায়নি। আজ হঠাৎ এক আকস্মিক ঘটনার মধ্যে দুজনের দেখা হয়ে গেল। চার্লি মেয়েটাকে চিনতে পারল সত্যি, কিন্তু মেয়েটি তাকে চিনবে কেমন করে? সে তো সত্যি আর লাখপতি নয়। মেয়েটির চোখে সে আজ রাস্তার এক ভিখারি। ফ্যাল ফ্যাল করে চার্লি তাকিয়ে রইল মেয়েটির দিকে। মেয়েটি অর্থাৎ ফুলের দোকানে করতেই মনে করল বুঝি লোকটা কিছু সাহায্য চায়। একটা ফুল আর কিছু পয়সা নিয়ে সে দরজার কাছে এসে দাঁড়ালো। চার্লি প্রথমে কাছে যেতে সাহস পেল না। ভয়, লজ্জা, সংশয় তার পা দুটোকে আড়ষ্ট করে দিল। তারপর নিজেকে খানিক সামনে নিয়ে মেয়েটির কাছে এগিয়ে গেল সে। নিতান্ত দয়াপরবশ হয়ে ফুলটি ও পয়সা কয়েকটি লোকটির হাতে গুজে দিতে গিয়েই মেয়েটি যেন কেমন হয়ে গেল। হাতে হাত লাগতেই সামান্য স্পর্শেই বুঝল লোকটা কে। মুখ দিয়ে ছোট্ট একটা কথা বেরিয়ে এলো তার, তুমি। চার্লি বোকার মতো হাসল একটু, তারপর ধীরে ধীরে বলল, তাহলে তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে, চোখে চোখ রেখে দাঁড়িয়ে তারা। 1931 সালের ফেব্রুয়ারি মাসে সিটি লাইটস প্রথম প্রদর্শিত হল নিউ ইয়র্কে। নানা কারণে চ্যাপলিনের এবার হাওয়া বদলের বিশেষ প্রয়োজন হয়ে পড়ল। তিনি ঠিক করলেন ইউরোপ যাবেন। যেমন ভাবা তেমনি কাজ। 2-3 জন বন্ধুবান্ধব নিয়ে তিনি বেরোলেন দ্বিতীয়বারের ইউরোপ সফরে। পরে এক সময় তিনি তার ইউরোপ যাত্রার কারণ সম্পর্কে বলেছিলেন, দ্য ডিলিউশন অফ লাভ, ফেম অ্যান্ড ফরচুন লেফট মি সামহোয়াট অ্যাপাথেটিক. I needed emotional stimulus. Like all egocentrics, I turned to myself. I want to live in my youth again. এবং বাস্তবিকই এবারও কয়েক মাস ঘুরে চ্যাপলিন ফিরে এলেন এক নতুন মানুষ হয়ে। নতুন উদ্যমে নিজেকে নিয়োগ করলেন শিল্পকর্মে। ইউরোপে এবারও চ্যাপলিন অভূতপূর্ব সমাদর পেলেন সাধারণ মানুষের কাছে। শুধু সমাজেও বিশেষ সমাদৃত হলেন। তিনি আইনস্টাইন, বার্নার্ড শ, মহাত্মা গান্ধী, লয়েড জর্জ প্রমুখ বিশ্ববিখ্যাত মনীষীদের সঙ্গে শিল্প, সাহিত্য, সমাজ সমস্যা ইত্যাদি নানা জটিল বিষয়ে গভীর আলোচনায় ব্যাপৃত হলেন। সর্বত্রই তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মনীষী বলে স্বীকৃত হলেন। ইউরোপে তখন দেখা দিয়েছে দারুণ অর্থনৈতিক সংকট। তারই চাপে পড়ে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
অর্থনৈতিক জীবনের এই চরম বিপর্যয় স্বভাবতই চ্যাপলিনকে ভাবিয়ে তুলল। বাস্তবতা যাচাই করে তাই তিনি প্রচার করলেন মুক্তির ফতোয়া। রিডিউস দ্য আওয়ার্স অফ লেবার্স, অ্যাবলিশ গোল্ড স্ট্যান্ডার্ড, প্রিন্ট মোর মানি অ্যান্ড কন্ট্রোল প্রাইসেস। রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে তিনি এই সমস্ত নিয়ে বহু আলোচনা করলেন। সাধারণ মানুষের বেঁচে থাকার কথাটাকে বারবার তিনি তাদের জানিয়ে দিলেন। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী র্যামজি ম্যাকডোনাল্ডের প্রতি চ্যাপলিন তেমন প্রসন্ন হলেন না, এই কারণে যে নানাভাবে চেষ্টা করেও ভদ্রলোককে কিছুতেই তিনি রাজনৈতিক আলোচনার মধ্যে টেনে আনতে পারলেন না। অপরপক্ষে লয়েড জর্জের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্যা নিয়ে চ্যাপলিনের আলোচনা হলো এবং খোলাখুলি আলোচনায় সুযোগ করে দিয়েছিলেন বলেই চ্যাপলিন ইংল্যান্ডের সেই সময়কার রাষ্ট্রীয় নেতাদের মধ্যে লয়েড জর্জকেই সবচেয়ে বেশি খাতির করলেন। জার্মানিতে গিয়ে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের সঙ্গে দেখা করেও তিনি এই সমস্ত নিয়ে গভীর আলোচনা করলেন। একজন সিনেমা শিল্পীর মুখ থেকে এই সব কথা শুনে আইনস্টাইন অবাক হয়ে গেলেন। হেসে বললেন, কে বলে আপনি কমেডিয়ান? আপনি তো দেখছি একজন পুরোদস্তুর অর্থনীতিবিদ। বার্নার্ড শর সঙ্গে চ্যাপলিনের শিল্প বিষয়ে কিছু তর্ক বিতর্ক হল, যদিও তর্কে চ্যাপলিন তেমন এঁটে উঠতে পারলেন না। বার্নার্ড শ বললেন যে সমস্ত শিল্প প্রচারধর্মী হতে বাধ্য, কিন্তু প্রচার মাত্রই শিল্প নয়। চ্যাপলিন শর সঙ্গে একমত হতে পারলেন না। তিনি জানালেন যে রসসৃষ্টি করাটাই শিল্পের একমাত্র উদ্দেশ্য, এছাড়া শিল্পের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। মজার ব্যাপার হচ্ছে এই যে শিল্প সম্পর্কে বার্নার্ড শর এই চরম মতবাদের প্রতিবাদ করতে গিয়ে যেভাবে কথাটা বলা হয়, একটু তলিয়ে বিচার করলেই অবশ্য বোঝা যায় বাস্তব ক্ষেত্রে চ্যাপলিন তা সম্পূর্ণ মেনে নেননি। শিল্পের ক্ষেত্রে রসসৃষ্টি যে প্রধান, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না, কিন্তু প্রশ্ন ওঠে এই রস সৃষ্টির মূল উৎস কী? চ্যাপলিনের ছবিগুলো আগাগোড়া পর্যালোচনা করলেই পরিষ্কার হয়ে যায় যে তিনি রসসৃষ্টির মূল উপাদান খুঁজে পেয়েছেন সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার মধ্যে, তাদের দাবি দেওয়া, অভাব অভিযোগের মধ্যে, তাদের জীবনের সীমাহীন বেদনার মধ্যে। এবং এই কথাটাই চ্যাপলিন বহুবার বহুভাবে বলেছেন। এমনকি দর্শক ও শিল্প প্রসঙ্গে তিনি পরিষ্কার জানিয়েছেন যে বাস্তব সত্য দর্শকের একান্ত কাম্য, শিল্প প্রচেষ্টায় তাই বাস্তবের প্রয়োগ অপরিহার্য। তাই তার্কিক আলোচনায় শিল্পের রাজ্যে রাজনীতিকে সোজাসুজি বেআইনি করে দিলেও বাস্তবপক্ষে শিল্পী চ্যাপলিন রাজনীতিকে একেবারে নাকচ করে দিতে পারেননি। নাকচ করে দেয়া তার মতো জীবনধর্মী শিল্পীর পক্ষে আসলে সম্ভবও ছিল না। তার উপর পরবর্তী জীবনে আন্তর্জাতিক পরিস্থিতি যতই ঘোরালো হয়ে উঠছিল, সাধারণ মানুষের জীবন ক্রমেই এক বৃহত্তর রাষ্ট্রীয় হট্টগোলের মধ্যে জড়িয়ে পড়ছিল। দেখা গেল চ্যাপলিনের পক্ষে ততই অসম্ভব হয়ে উঠছিল তার স্বাতন্ত্র্য বজায় রাখা। তাই 1940 সালে দ্য গ্রেট ডিক্টেটর ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই কয়েকটি মহল থেকে যখন চ্যাপলিনের বিরুদ্ধে স্থূল প্রচারের অভিযোগ হাজির করা হলো, তখন এতটুকু পিছিয়ে যাওয়া তো দূরের কথা, সরাসরি তিনি বুঝিয়ে দিলেন যে পৃথিবীর এই দুর্যোগের দিনে তার তরফ থেকে বলার অবশ্যই অনেক কিছু আছে এবং তা তাকে বলতেই হবে। অবশ্য সঙ্গে সঙ্গে এই কথাটাও চ্যাপলিন মুহূর্তের জন্য ভোলেননি যে তার যা কিছু বক্তব্য তা তাকে প্রকৃত শিল্পসম্মত উপায় বলতে হবে। শিল্পী হিসেবে এটাই যে তার প্রাথমিক দায়িত্ব, তা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন বলেই চ্যাপলিন আজ পৃথিবীর সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের এত প্রিয়, এত কাছাকাছি। চ্যাপলিনের এবারের ইউরোপ সফরের সময়ে গোল টেবিল বৈঠক উপলক্ষে মহাত্মা গান্ধী লন্ডনে উপস্থিত ছিলেন। গান্ধীর সঙ্গে দেখা করার ইচ্ছে চ্যাপলিন জানালেন। গান্ধী এর আগে চ্যাপলিনের নাম কখনো শোনেননি, শোনার কথাও নয়, কারণ ভারতবর্ষে চ্যাপলিনের সেই ছবি সেই সময়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করলেও গান্ধী সিনেমাকে সুস্থ সমাজ জীবনের সহায়ক বলে একেবারেই মনে করতেন না। বরং জনসাধারণের ওপর সিনেমার বিরাট প্রভাব বিস্তারকে তিনি দেখেছিলেন বর্তমান সভ্যতার একটা মস্ত অসুস্থ দিক হিসেবে। তাই লন্ডনে অবস্থানকালে যখন তাকে জানানো হলো যে সিনেমা শিল্পের সর্বশ্রেষ্ঠ প্রতিভা চার্লি চ্যাপলিন তার সঙ্গে কথা বলতে ইচ্ছুক, তখন তিনি প্রথমে রাজি হলেন না। পরে অবশ্যই তাদের দেখা হলো। নানা কাজে ব্যস্ত থাকার দরুন গান্ধীর সঙ্গে চ্যাপলিনের সামান্যই কথা হলো।
গান্ধীর পরনে সেই চিরাচরিত পোশাক, অর্ধ উলঙ্গ ফকির, কোমরে ঝোলানো একটা বেখাপ্পা ঘড়ি। অল্প কথার মধ্যে চ্যাপলিন গান্ধীকে বোঝানোর চেষ্টা করলেন, বর্তমান সভ্যতায় মহার্ঘ অবদান হচ্ছে যন্ত্র। গান্ধী অবশ্য তা মেনে নিতে পারলেন না। গান্ধী বললেন, যন্ত্র সম্পর্কে আপনার মত পাশ্চাত্য জীবনের কাজে লাগতে পারে, কিন্তু প্রাচ্যে তা সম্ভব নয়। কথাটা বলেই গান্ধী উঠে দাঁড়ালেন। ঘড়িটা একবার দেখেই জানালেন তাকে এক্ষুনি যেতে হবে, প্রার্থনার সময় হয়ে গেছে। গান্ধী চলে যেতেই চ্যাপলিন শুধু বললেন, এ ট্রেমেন্ডাস পার্সোনালিটি। অবশ্য গান্ধীর এই সেকেলে মত চ্যাপলিন কখনো মেনে নেননি। এবারও চ্যাপলিন বস্তিতে বস্তিতে প্রচুর ঘুরলেন। কেনিংটন পার্কে গেলেন, ঘুরলেন ল্যাম্বেতে, সরু সরু অন্ধকার অলিতে গলিতে ঘুরলেন। ছেলেবেলায় চ্যাপলিন 2 বছরের জন্য যে স্কুলে পড়েছিলেন, সেই স্কুলটি তখনও চলছিল বস্তির গরিব ছেলেদের নিয়েই, এবং এতদিনেও যার সংস্কার এতটুকু হয়নি, সেখানেও গেলেন তিনি। ছোট ছোট গরিব ছাত্রদের সঙ্গে চ্যাপলিন যথেষ্ট অন্তরঙ্গতার সঙ্গে কথা বললেন। তাদের জন্য খেলনা, খাবার, বইপত্র কিনে আনলেন। কেমন করে ছেলেদের এবং স্কুলের অবস্থার পরিবর্তন আনানো সম্ভব, তাই নিয়ে স্কুলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলেন। কয়েক মাস ঘুরে চ্যাপলিন যখন সদল বলে আমেরিকায় ফিরলেন, তখন পৃথিবীর মানুষ আবার উদ্গ্রীব হয়ে উঠল চ্যাপলিনের নতুন কোনো ছবি দেখার আশায়। 1936 সাল। ইউনাইটেড আর্টিস্টের হয়ে চ্যাপলিনের চতুর্থ ছবি মডার্ন টাইমস জনসাধারণে মুক্তি পেল। চ্যাপলিন এবার তার সৃষ্ট ক্ষুদে ভবঘুরেকে নিয়ে ফেললেন নতুন এক পরিবেশে, কারখানায়। শতকরা 90 জন যেখানে গরিব, সেই সমাজে মজুরের অস্বস্তিকর যান্ত্রিক জীবনের বিরুদ্ধে ভবঘুরের স্বাভাবিক ঘৃণা ও বিদ্রোহ এই ছবিতে রূপায়িত হল। চ্যাপলিনেক্স বৈশিষ্ট্য নিয়ে ক্ষুদে ভবঘুরেটির পক্ষে এই পরিবেশে যা করা সম্ভব, কাহিনীর পরিণতি ঘটল তারই ভেতরে। তাই ধনতান্ত্রিক ব্যবস্থাকে খতম করার কোনো ইঙ্গিত না দিয়ে, অথবা শিল্পের জাতীয়করণের কোনো আভাস না দিয়েই চ্যাপলিন তার চরিত্রকে তুলে নিয়ে এলেন কারখানার একদম বাইরে, রাজপথের বিস্তৃতির মধ্যে। ফাঁকা রাস্তায় বুক ভরে নিঃশ্বাস নিয়ে ক্ষুদে ভবঘুরে তার সঙ্গিনীর হাত ধরে আবার চলল টুকটুক করে তার যাত্রাপথে। মডার্ন টাইমসের প্রধান নারী চরিত্রে এবার চ্যাপলিন যাকে মনোনীত করলেন, তার নাম পলেট গগার্ড। এর আগে সিনেমাতে মহিলাটি খুব সামান্য কিছু অভিনয় করেছেন মাত্র। মনে রাখার মতো বা চিনবার মতো কেউ তিনি নন। কিন্তু এর মধ্যে চ্যাপলিন দেখতে পেলেন এক মস্ত প্রতিভার সম্ভাবনা, এবং চ্যাপলিনের শিক্ষার গুণে প্যালেট তার যথার্থ পরিচয় অবশ্যই দিয়েছিলেন। প্রসঙ্গত বলা যেতে পারে, শিল্প সম্পর্ক ছাড়াও অল্প কিছুদিনের মধ্যেই চ্যাপলিনের সঙ্গে পলেটের এক পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে, এবং তাদের পরিণতি ঘটে বিবাহ বন্ধনে। অবশ্য বন্ধনটি এবারও স্থায়ী হল না। 1942 সালে তৃতীয়বারের মতো চ্যাপলিনের জীবনে বিবাহ বিচ্ছেদ হল। এবার কিন্তু বিচ্ছেদের দরুন কাউকেই তেমন ঝামেলা পোহাতে হল না। মডার্ন টাইমসের স্থান কারখানা অঞ্চল, কাল আধুনিক, পাত্র সেই ক্ষুদে ভবঘুরে। শুরুতেই দেখা গেল একদল ভেড়া, নিতান্ত নিরীহ, অভাগা। ভেড়ার দলটিকে ঠেঙিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মস্ত এক ফটকের ভেতর। পরক্ষণেই দেখানো হলো বিস্তর মজুর ঢুকছে কারখানায়। তাদের সঙ্গে টুকটুক করে ঢুকছে ভবঘুরে চার্লি, অর্থাৎ চার্লি পুরোদস্তুর মজুর বনে গেছে। কারখানায় চার্লির কাজের অন্ত নেই। চারপাশে যন্ত্রের গতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সে। এতটুকু এদিক ওদিক হতেই দারুণ বেকায়দায় পড়তে হচ্ছে তাকে। গতিশীল যন্ত্রকে বাগে আনতে গিয়ে একদিকে যেমন সে নিজে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, অন্যদিকে তেমনি আর সবাইকেও ব্যতিব্যস্ত করে তুলছে। চ্যাপলিনেক্স অ্যাকশনের চূড়ান্ত প্রকাশ ঘটল এই ছবিতে। কারখানার মালিকের একমাত্র নজর কেমন করে বেশি খাটানো যায় মজুরদের। টিফিনের সময়টাকে কমিয়ে না দিলেই নয়। ভেবেচিন্তে খেটেখুটে মালিক এক অভিনব যন্ত্র আবিষ্কার করল, যে যন্ত্রের সাহায্যে খেতে গিয়ে মজুরদের এতটুকু কায়িক পরিশ্রম করতে হবে না, এবং খাওয়াটাও হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। টিফিনের সময় মজুর চার্লি যন্ত্রের সামনে এসে দাঁড়াতেই অমনি যান্ত্রিক কসরত শুরু হলো।
যার ফলে চার্লিকে হতে হলো নাকালের এক শেষ। খাওয়া তো হলোই না, যন্ত্রের সঙ্গে লড়াই করতে গিয়ে কায়িক পরিশ্রম বেড়ে গেল শতগুণ। দিনের পর দিন মজুরদের কাজ করতে করতে ধীরে ধীরে চার্লির ভেতরে এক মারাত্মক স্নায়বিক বিকৃতি দেখা দিল। পথে ঘাটে যেখানে সেখানে পাগলামি শুরু করে দিল সে। ফলে চাকুরি থেকে বরখাস্ত হলো চার্লি এবং স্নায়বিক বিকৃতির দরুন তাকে হাসপাতালে পাঠানো হলো। কিছুদিন চিকিৎসার পরে চার্লি যখন হাসপাতাল থেকে বেরিয়ে এলো তখন সে সম্পূর্ণ বেকার। কারখানার একটা চাকরি অবশ্য পেল, কিন্তু কয়েক ঘন্টা কাজ করতে না করতেই মজুরের দল ধর্মঘট শুরু করে দিল। কারখানার ফটকের বাইরে বিক্ষুব্ধ মজুরের দল ভিড় করে রয়েছে। তাদের মধ্যে চার্লিকেও দেখা গেল। পুলিশ এসে দাবরানি দিয়ে ভিড় সরিয়ে দিল। পুলিশের দাঁত খিঁচুনিতে ভড়কে গিয়ে চার্লি দৌড়ে উঠল এক চলমান লরিতে। লরিটি নানা রকম বিস্ফোরণের মাল মশলায় ঠাসা। আচমকা একটা ধাক্কায় চার্লি লরি থেকে রাস্তায় পড়ে গেল এবং তার সঙ্গে ভেঙে পড়ল লরিতে আটকানো একটি সাবধানী নিশান। চার্লি উঠে দাঁড়ালো, দেখল নিশান ফেলে গাড়িটা সামনের দিকে এগিয়ে চলেছে। লরির ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিশানটা তুলে ধরে ওড়াতে লাগলো চার্লি। নিশানের রং লাল। ঠিক সেই সময়ে এক কমিউনিস্ট মিছিল দেখা গেল রাস্তায়। পুলিশ দেখল মিছিলের সামনে কে এক বেটে মানুষ লাল ঝান্ডা উড়িয়ে এগোচ্ছে। মিছিলের নেতা মনে করে চার্লিকে পুলিশ গ্রেফতার করল। জেল থেকে বেরিয়ে এসে একটি মেয়ের সঙ্গে চার্লির ভাব হলো। ছোট বোন ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই। ছোট বোনটি অনাথ আশ্রয়ে প্রতিপালিত হচ্ছে, কিন্তু এই মেয়েটি সেখান থেকে পালিয়ে এসেছে বাইরের পৃথিবীতে। খিদের জ্বালা সহ্য করতে না পেরে মেয়েটি সামান্য কিছু খাবার চুরি করেছে। তাই ৭-৫ ভেবে চুরির দোষটা নিজের ঘাড়ে নেয়ার জন্য এগিয়ে গেল সে মেয়েটির দিকে। অবশ্য সে যাত্রায় তার জেলে যাওয়ার হলো না। তার বদলে মেয়েটির সঙ্গে তার এক গভীর সম্পর্ক দাঁড়িয়ে গেল। দুজনে মিলে এক ভাঙা বাড়িতে তারা স্বর্গ রচনা করল। কিন্তু এই সামান্য সুখস্বর্গ কেমন করে কায়েম হবে যদি না প্রাণ ধারণের সামান্যতম ব্যবস্থাও তারা না করে? অনেক চেষ্টা করেও যখন কিছুই হয় না, এমনি সময় হঠাৎ একটা চাকরি জুটে গেল চার্লির। অবশ্য তার কিছু পরেই কয়েকজন চোরকে আশকারা দেওয়ার অপরাধে তাকে দ্বিতীয়বারের মতো কারাবরণ করতে হলো। বলা বাহুল্য, এবারে চার্লি জেলে যাওয়ার কথা একবারের জন্য ভাবেনি। জেল থেকে এবার ফিরে এসে চার্লি দেখল মেয়েটি একটি হোটেলে এক নাচিয়ের চাকরি করছে। প্রেমিকার চেষ্টায় চার্লিও সেখানে ছোটখাটো একটা চাকরি পেল। মজার কিছু ঘটনা ঘটার পর কর্তার মন জুগিয়ে চলতে পারল না বলেই দুজনকেই আবার বেরিয়ে আসতে হলো রাস্তায়। সামনে অন্তহীন রাস্তা। বুক ভরে নিঃশ্বাস নিয়ে কাছাকাছি দাঁড়ালো দুজন। তারা বলল, উই উইল গেট অ্যালোন। তারপর সঙ্গিনীর হাত ধরে খুদে ভবঘুরে টুকটুক করে এগিয়ে চলল। বরাবর যেমন হয়ে এসেছে, মডার্ন টাইমসের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। দর্শক সমাজে যথারীতি সমাদৃত হলো ছবিটি। কিন্তু এবার একটা নতুন ব্যাপার লক্ষ্য করা গেল, আর তা হল সমালোচক মহলের প্রতিক্রিয়ার রকম ফের। কেউ বললেন, বর্তমান অর্থনৈতিক কাঠামোতে যন্ত্রযুগের বাস্তব সমস্যার যথাযথ শিল্পায়ন হয়েছে ছবিটিতে। কেউ বা ছবিটিকে কমিউনিস্ট উগ্রতার জন্য বেমালুম নাকচ করে দিলেন। আর কারো মতে উদ্দেশ্য যেমনই থাকুক না কেন, সমাজ সমস্যার বিশ্লেষণ বাস্তবসম্মত হয়নি। শেষোক্ত প্রতিক্রিয়াটি এসেছিল প্রধানত সোভিয়েত দেশের সমালোচকদের কাছ থেকে। তাদের মতে মডার্ন টাইমসে চ্যাপলিন যন্ত্রযুগকে ছোট নজরে দেখেছেন। যন্ত্রের অসীম সম্ভাবনাকে তিনি বাস্তবসম্মত উপায়ে তুলে ধরতে পারেননি। যারা ছবির মধ্যে কমিউনিস্ট প্রচারের উগ্রতার গন্ধ পেয়েছিলেন তারা হচ্ছেন সেই রক্ষণশীল দল যারা বহুদিন ধরেই নানা কুৎসিত উপায়ে চ্যাপলিনকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এই দলটি যে শুধু আমেরিকাতে তৎপর হয়ে উঠেছিল তা নয়, ইউরোপের বিভিন্ন দেশেই এদের অল্প বিস্তর প্রভাব ঘটেছিল। চরম প্রতিক্রিয়া দেখা দিল ফ্যাসিস্ট শাসিত জার্মানি ও ইটালিতে। রাষ্ট্রীয় কর্তারা মডার্ন টাইমস ছবির প্রদর্শন জার্মানি ও ইটালিতে সম্পূর্ণ বন্ধ করে দিলেন। কিন্তু সমস্ত উত্তেজনা, প্রতিক্রিয়া ও প্রচারের অভিযোগের মুখে চ্যাপলিন স্পষ্ট করে জবাব দিলেন, ননসেন্স, I was only poking fun at the general confusion from which we are all suffering.
কাহিনীর কোন জায়গাটা কতখানি কমিউনিস্ট ধর্মী হলো বা কতটুকু প্রতিক্রিয়াশীল হলো তা নিয়ে চ্যাপলিন মাথা ঘামাতে রাজি নন। সমস্ত দরদ, আবেগ আর তীব্রতা দিয়ে স্বকীয় বৈশিষ্ট্যে যা তিনি ফুটিয়ে তুলতে চেয়েছিলেন তা হল আধুনিক যুগের পর্যুদস্ত মানুষের কথা। কথাটাকে এক জায়গায় তিনি আরও পরিষ্কার করে বলেছেন, "The things I try to say in this film are very close to everyone. I know of a factory where the workers were fined if they went to urinals too often. Everyone knows there are salesmen who have to maintain an incredible pace of salesmanship continually driven by their bosses, and the ones with lowest sales are automatically discharged with no excuses accepted. Then you must not object if I put them on the screen and satire them." বাস্তবিকই তাই। চ্যাপলিন তার ট্রাম্পকে বহু পথ অতিক্রম করিয়ে এবার ঠেলে দিলেন 1936-এর হট্টগোলের মধ্যে এবং সেখানে নানাভাবে নিজেকে খাপ খাওয়াতে গিয়ে, যাতে তুলতে গিয়ে ব্যর্থকাম হয়ে ভবঘুরিটি ফিরে এলো বাইরে। ভবঘুরের ব্যর্থতায়, বিপর্যয়ে, লাঞ্ছনায় একদিকে যেমন বরাবরের মতো হাস্যরস পরিস্থিতির সৃষ্টি হলো, অন্যদিকে তেমনি সমাজের চালু মূল্যবোধগুলোর অসারতার প্রমাণ পেয়েও সেগুলোকে হেয় প্রতিপন্ন হতে দেখে পৃথিবীর শতকরা 90 জন মানুষ প্রাণ খুলে হেসে উঠল। অর্থাৎ এখন পর্যন্ত চ্যাপলিনের শিল্প সৃষ্টিতে বিদ্রূপই হল প্রথম ও প্রধান কথা। এটাই তার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। চ্যাপলিনের শিল্প বিচারে এই কথাটিকে ভুললে কখনো চলবে না। অবশ্য এরপর সমস্ত পৃথিবী জুড়ে সভ্যতার সংকট যখন ক্রমেই পাকিয়ে উঠতে লাগল, তখন দেখা গেল বিদ্রূপ ছাড়িয়েও শিল্পী চ্যাপলিন যেন আরও কিছু বলতে চান এবং নিজের ভেতর থেকে তাগিদ এসেছিল বলেই মডার্ন টাইমস শেষ করেই ভবিষ্যতে ট্রাম্প সম্পর্কে চ্যাপলিন বললেন, "In the new film, he will not be quite so nice. I am sharpening the age of his character so that people who have liked him vaguely will have to make up their minds." সভ্যতার এক দারুণ দুর্যোগ সে সময়ে। চারিদিকে তখন চলছে এক অসভ্য উন্মত্ততা। একদিকে গোটা পৃথিবীকে হাতের মুঠোর মধ্যে টেনে আনার জন্য এক কুৎসিত নকশায় মেতে উঠেছে জার্মানির হিটলার, ইটালির মুসোলিনি একদিকে, আরেকদিকে জাপানের তোজো। অন্যদিকে এই ফ্যাসিস্ট বর্বরতার পক্ষপুটে আশ্রয় পেয়ে ফেপে উঠেছে স্পেনের ফ্র্যাঙ্কো, গ্রিসের পরাশক্তি এবং আরও কিছু গজিয়ে ওঠা চক্রান্ত। সমস্ত জার্মানিকে এক জঘন্য মারণমন্ত্রে দীক্ষিত করার কাজে লাগিয়েছে ফ্যাসিস্ট হিটলার। অ্যাবিসেনিয়ায় বিশ্রী জুলুম চালিয়েছে। সাম্রাজ্যবাদী জাপানের আক্রমণে চীন পর্যদস্ত আর সমস্ত গণতান্ত্রিক শক্তিকে সমূলে উৎপাটন করতে কোমর বেঁধে লেগেছে ফ্র্যাঙ্কো ও গ্রিসের রাজতন্ত্র। আর এই সমস্ত কিছুর মধ্যে দাঁতে দাঁত চেপে বেঁচে থাকার দুরন্ত আশা নিয়ে লড়ছে পৃথিবীর সাধারণ মানুষ। পশ্চিম ইউরোপে এমন কোনো রাষ্ট্রীয় শক্তি নেই যে এই সভ্যতার বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়াতে পারে। এমন কোনো রাষ্ট্রীয় নেতা নেই যে সভ্যতার এই সংকটের মুহূর্তে মানুষের সপক্ষে একটা সুস্পষ্ট নীতি ঘোষণা করতে পারেন। পক্ষান্তরে দেখা গেল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চেম্বারলেইন কাপুরুষের মতো মিউনিক চুক্তিতে স্বাক্ষর দিয়ে এলেন এবং সেই চুক্তিতে সম্মতি জানালো প্রতিবেশী রাষ্ট্র ফ্রান্সও। তারপর চারিদিকে এই ছড়ানো বিভৎসতা, ছড়ানো অব্যবস্থা, ছড়ানো জুলুম জড়ো হয়ে একদিন দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সমস্ত তল্লাট জুড়ে হন্যে হয়ে কুকুরের মতো ঘুরে বেড়াতে লাগল যুদ্ধবাজের দল এবং এই চূড়ান্ত ওলট পালটের মধ্যেই চার্লি চ্যাপলিন তার সৃষ্ট চরিত্র ভবঘুরে সম্পর্কে বললেন, "I am sharpening the age of his character." 1940 সালে চ্যাপলিন দর্শকের সামনে হাজির করলেন তার নতুন ছবি দ্য গ্রেট ডিকটেটর। শুধু ভবঘুরে চরিত্র চিত্রায়নী নয়, চ্যাপলিন এবার আঙ্গিকের দিক থেকেও এক মস্ত পরিবর্তন আনলেন। সবাইকে তাক লাগিয়ে এবার তিনি ছবিতে শব্দ যোজনা সম্পর্কে তার পুরো ধারণাকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে ছবিতে শব্দ নিয়ে আসলেন। তার ওপর গভীর ব্যাখ্যাযুক্ত ভবঘুরের পোশাকটিকেও আংশিকভাবে বর্জন করা হলো এখানে। ছবিতে দুটো চরিত্রে অভিনয় করলেন চ্যাপলিন।
চরিত্র দুটির একটি হল এক নগণ্য ইহুদি নাপিতের ভূমিকা, যা ভবঘুরে চরিত্রেরই মার্জিত সংস্করণ, আর একটি টোমানিয়া রাজ্যের সর্বময় কর্তা, ডিরেক্টর হিঙ্কেল। সিনেমা রসিকদের কেউ কেউ চ্যাপলিনের এই অহেতুক খেয়ালের সমালোচনা করতে ছাড়লেন না। বিশেষ করে কাহিনীর শেষে ৬ মিনিট ধরে ইহুদি নাপিতের একটানা গুরুগম্ভীর বক্তৃতা তাদের কাছে রীতিমতো বিসদৃশ্য ঠেকল। চ্যাপলিন আগে থেকেই এই ধরনের সমালোচনার জন্য নিজেকে তৈরি করে রেখেছিলেন। আগে থেকেই তিনি তার সৃষ্ট চার্লির ভবিষ্যৎ সম্পর্কে বলেছিলেন, ইন দ্য নিউ ফিল্ম হি উইল নট বি কোয়াইট নাইস ওয়ান। পিপল হু হ্যাভ লাইকড হিম ভেগলি উইল হ্যাভ টু মেক আপ দেয়ার মাইন্ডস। কিন্তু তবু এই বিরুদ্ধ সমালোচনার মুখে চ্যাপলিন চুপ করে রইলেন না। ছবিতে যা কিছু নূতনত্বের প্রবর্তন তিনি করলেন তা পুরোপুরি জেনে শুনেই করলেন। তাই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এতদিন তিনি সবাইকে হাসিয়েছেন বলে আজ বক্তব্য প্রকাশের তাগিদে তার কি কিছু শোনাবার অধিকার নেই? অবশ্যই আছে। গত কয়েকটা বছর পৃথিবীর সমস্ত জুড়ে যে চরম বিশৃঙ্খলা চলেছে, যার পরিণতি ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উলঙ্গ বর্বরতায়, তা শিল্পী চ্যাপলিনের মনে জ্বালিয়ে তুলল ঘৃণার আগুন। সভ্যতার এই দারুণ সংকটে অশান্ত হয়ে উঠল তার আত্মা। তাই বহুদিনের সঞ্চিত জীবনের যত ব্যর্থতা, যত জ্বালা, যত তীব্রতা সব বুকে চেপে নিয়ে উঠে দাঁড়ালেন। গত দুটি মহাযুদ্ধের ভেতরকার সময়ের মধ্যে তিনি কাহিনীকে বাঁধলেন, যে সময়টা চ্যাপলিনের ভাষায় অসভ্য উন্মত্ততায় জর্জরিত, স্বাধীনতা যখন কর্তৃত, মানবতা যখন পদে পদে লাঞ্ছিত। চ্যাপলিন এ যাবৎ যত ছবি করেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ ছবি হল দ্য গ্রেট ডিক্টেটর। এটি 13 রিলের ছবি। কিন্তু মাত্র 3 মাসের মধ্যেই তিনি শুটিংয়ের সমস্ত কাজ সমাধা করতে পেরেছিলেন। প্রধান স্ত্রীর ভূমিকায় নামলেন চ্যাপলিনের তৃতীয় পক্ষের স্ত্রী পলেট গগার্ড, এবং চিত্রগ্রহণে টুথেরার সঙ্গে একজন ক্যামেরাম্যান এই ছবিতে প্রথম কাজ করলেন। ছবিটি প্রথম প্রদর্শিত হল নিউ ইয়র্কে 1940 সালের অক্টোবর মাসে। ছবিটা শুরু 1918 সালের মহাযুদ্ধ দেখিয়ে। চারিদিকে শুধু সৈন্য, ট্রেঞ্চ আর কাঁটাতারের বেড়া। গোলাগুলির ধোঁয়ায় আচ্ছন্ন চারিদিক। চার্লি জাতে ইহুদি, ছাপোষা একজন নাপিত, কিন্তু টোমানিয়া রাষ্ট্রের প্রয়োজনে, অর্থাৎ রাষ্ট্রীয় কর্তাদের হুকুমে পেশা ছেড়ে তাকে নাম লেখাতে হয়েছে সৈন্যদলে। ছবি শুরু হতে দেখা গেল টোমানিয়ার সৈন্যদল গির্জা নটারডাম থেকে 75 মাইল দূরে তৈরি হয়ে রয়েছে। ভারী ভারী কামানগুলো মুখিয়ে রয়েছে গির্জার দিকে। ওপরওয়ালার হুকুম এলেই কাজ শুরু হবে। হুকুম তামিল করতে চার্লিও প্রস্তুত। কিন্তু হঠাৎ এক বিপদ দেখা দিল। মাথার উপর শত্রুপক্ষের উড়োজাহাজের ঠিকানা পেয়েই তাড়াহুড়ো করে সবাই ঢুকে গেল ট্রেঞ্চে। কিন্তু সেখানে গিয়েও কোনো নিস্তার পাওয়ার উপায় নেই। হাঁটা পথেও দেখা গেল শত্রুপক্ষ এগিয়ে আসছে। সবচেয়ে বেয়ার অবস্থায় পড়তে হলো চার্লিকে। ব্যাচের একে তো এই সমস্ত হইচয়ে একেবারে অভ্যস্ত নয়, তার উপর যখন তাকে আক্রমণের মুখে কোনো গুরুত্বপূর্ণ কাজে ঠেলে দেওয়া হলো, তখন পুরোপুরি সৈনিক সম্মত উপায়ে সেই দায়িত্ব পালন করা তো দূরের কথা, রীতিমতো ঘাবড়ে গিয়ে সৃষ্টি করে তুলল নানা হাস্যকর অনর্থের। অবশ্য এই সমস্ত অনর্থের মধ্যেও সে একটা ভালো কাজও করে বসল। ভালো কাজ করবে বলে নয়, কেমন কেমন করে যেন সেটা ভালো কাজ হয়ে গেল। শুলস নামে এক পাইলটের সঙ্গে চার্লি এক উড়োজাহাজে উঠছিল। যুদ্ধেই তারা উঠছিল। হঠাৎ মেশিন বিগড়ে যেতেই উড়োজাহাজটি উল্টে গিয়ে প্রচণ্ড ধাক্কা খেল মাটির সঙ্গে। মেশিনের সঙ্গে সঙ্গে শুলজের মাথাটাও বিগড়ে গেল। বিকারগ্রস্ত মানুষের মতো বিড়বিড় করে সে আপন মনে বলছিল, আহ, স্প্রিং ইন টোমানিয়া, হিলডা উড বি ইন হার গার্ডেন নাও উইথ হার ড্যাফোডিলস। উড়োজাহাজ তখন তীব্রভাবে নেমে আসছে মাটির দিকে। তারপর ধাক্কা লেগে সমস্ত কিছু চুরমার হয়ে যাওয়ার পরে দেখা গেল শুলস অচেতন্য অবস্থায় বকবক করেই চলছে। হিলডা, এ বিউটিফুল সোল, অ্যান্ড শি লাভড অ্যানিমালস অ্যান্ড লিটল চিলড্রেন টু। হয়তো বকবক করতে করতে মরেই যেত শুলস, কিন্তু চার্লির সঙ্গে থাকার দরুন সহজেই সে সুস্থ হয়ে উঠল। এই দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে গেল সবকিছু। শুধু ঠিক রইল দুজন মানুষ। যুদ্ধে অনেকেরই টনক রইল, আর এই ধাক্কায় নড়ল চার্লি টনক। এমনই নড়ল যে যুদ্ধের কয়েকটা বছরের কথা চার্লি বেমালুম ভুলে গেল। যুদ্ধ খতম হল। টোমানিয়া
হেরে গেল। কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসার আগেই টোম্যানিয়ার রাজনৈতিক জীবনে অনেক কিছু ওলটপালট হলো। সমস্ত পৃথিবী জুড়ে এক বিরাট অর্থনৈতিক সংকট দেখা দিল এবং তার প্রভাব এসে পড়ল টোম্যানিয়া রাষ্ট্রেও। দাঙ্গা শুরু হলো টোম্যানিয়ায় এবং এই প্রচণ্ড বিশৃঙ্খলার মধ্যেই হিঙ্কেলের দল রাষ্ট্রের ক্ষমতায় বসল। হিঙ্কেল বক্তৃতা দিচ্ছে। মাইক্রোফোন ও লাউড স্পিকার সমস্ত শহরে ছেয়ে গেছে। বক্তৃতা হচ্ছে জার্মান ভাষায়, সঙ্গে সঙ্গে চলছে ইংরেজি অনুবাদ। হিঙ্কেল বলছে, কালও টোম্যানিয়া পদানত ছিল, কিন্তু আজ আমরা জেগেছি বলেই চলেছে হিঙ্কেল। বলতে বলতে গলা তার শুকিয়ে যাচ্ছে, দেহের উত্তাপ যাচ্ছে বেড়ে। সঙ্গে সঙ্গে গলাটা একটু ভিজিয়ে নিয়ে ট্রাউজারের ভেতরে খানিকটা জল ঢেলে দিয়ে আবার শুরু হলো তার বক্তৃতাবাজি। হিঙ্কেল বলল, ডেমোক্রেটিয়া স্টুকেল, অর্থাৎ গণতন্ত্র দুর্গন্ধময়। সে বলল, লিবারেটা শৌটাক, অর্থাৎ স্বাধীনতা ঘৃণ্য। ফ্রি স্পাচেন শুটুঙ্ক, অর্থাৎ স্বাধীন মত আপত্তিজনক। এই ধরনের কিছু বাণী দিয়েই হিঙ্কেল জানালো যে টোম্যানিয়ার সামরিক শক্তি আজ অপরাজেয়, কিন্তু দেশবাসীকে আজ আত্মত্যাগের মহামন্ত্রে দীক্ষিত করতে হলে থাইটেন ডার ভিটলেন। হিঙ্কেল যতই উত্তেজিত হয়ে উঠছে ততই তার কথাগুলো যাচ্ছে জড়িয়ে, এবং কিছুক্ষণ পরই কি বলছে সে কিছুই বোঝার উপায় রইল না। এমনকি ঝড়ের বেগে কথার পিঠে কথার ধমকে মাইক্রোফোনগুলো পর্যন্ত ভয়ে শুটিয়ে পড়ছে, গুটিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত অনুবাদক ছোট কথায় জানিয়ে দিল যে ডিক্টেটর নাকি এতক্ষণ শুধু ইহুদিদের সম্পর্কে বলছিল। হিঙ্কেল বলল, অল স্টুনকেন, অর্থাৎ সবাই ঘৃণ্য, শুধু টোম্যানিয়া ছাড়া। অনেকদিন হাসপাতালে থেকে ইহুদি নাপিত ফিরে এসেছে শহরে। টুকটুক করে হেঁটে সে গেল ইহুদি পাড়ায়। মাথার গোলমালে যুদ্ধের কয়েকটা বছর তার স্মৃতিগাছে সম্পূর্ণ মুছে ইহুদি পাড়ায় এসে চারিদিকে সমস্ত কিছু দেখে চার্লি তাজ্জব বনে গেল। ঝটিকা বাহিনী অনবরত রাস্তা দিয়ে কুচকাওয়াজ করে চলেছে, সঙ্গে চলেছে গান, দ্য এরিয়ান্স অ্যাজ ই গো মার্চিং বাই। সামনে ইহুদিদের যা চোখে পড়ছে সমস্ত কিছুই ভেঙে চুরে এগিয়ে চলছে ঝটাক বাহিনী, আর ইহুদিরা ভয়ে জড়সড় হয়ে লুকিয়ে পড়ছে যেখানে সেখানে। মা বাপ মরা মেয়ে হান্না এসব দেখে চুপ করে থাকতে পারেনি। রাগে দুঃখে ফেটে পড়ল সে, চেঁচিয়ে উঠল, শুয়োরের বাচ্চা! সঙ্গে সঙ্গে ঝটিকা বাহিনীর জাদ্রেল মানুষগুলো ঝাঁপিয়ে পড়ল হান্নার ওপর। ইহুদি নাপিত চার্লি তার চুল কাটার দোকানের সামনে এসে দাঁড়ালো। কয়েক বছর পরে এই প্রথম দরজা খোলা হলো দোকানের। কয়েকটা বাচ্চা বিড়াল চার্লিকে অভিনন্দন জানালো। ঘরে ঢুকে বহুদিনের সঞ্চিত ধুলা ঝাড়মোছা করছে চার্লি। এমন সময় ঝটিকা বাহিনী ঢুকল সেখানে। হেইল হিঙ্কেল! ছাপোষা নাপিত এই নামটি আগে কখনো শোনেনি, তাই সরল মনে জিজ্ঞাসা করল, হু ইজ হি? জবাবে বিস্তর মার খেল চার্লি। ঘরের আসবাবপত্র তছ নছ করে ফেলল লোকগুলো। শেষ পর্যন্ত চার্লিকে তারা টেনে হিচড়ে বাইরে নিয়ে এলো এবং ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে রাখল। ঠিক এই সময় গাড়ি করে যাচ্ছিল টোম্যানিয়ার রাষ্ট্রের এক হোমরাচমরা অফিসার, গত মহাযুদ্ধের পাইলট শুলস। চার্লিকে দেখেই সে চিনে ফেলল। এই লোকটা তো তার প্রাণ বাঁচিয়েছিল। শুলস বলল, ইউ ডোন্ট রিমেম্বার মি? দ্য ওয়ার, ইউ সেভড মাই লাইফ, স্ট্রেঞ্জ, অ্যান্ড আই ওয়াজ থট অফ ইউ অ্যাজ অ্যান অ্যারিয়ান। জবাবে চার্লি বলল, আই অ্যাম এ ভেজিটেরিয়ান। যাই হোক, শুলসের আদেশক্রমে ঝটিকা বাহিনী চার্লিকে ছেড়ে দিল। এরপরে লোকগুলো যখন আবার হান্নার উপর পড়ল, তখন চার্লি গিয়ে দাঁড়ালেন তাদের মধ্যে। বলল, ও আমার বন্ধু। মেয়েটি সে যাত্রায় রেহাই পেল। রাষ্ট্রীয় দপ্তরে হিঙ্কেলের কাজের অন্ত নেই, আর তার কাজে সহায়তা করতে গিয়ে জোকের মতো লেগে রয়েছে গার্বিশ ও হেরিং। নানা কাজের মধ্যে ফটোগ্রাফার এলো ডিক্টেটরের ছবি তুলতে, ভাস্কর এলো পাথরের মূর্তি খোদাই করতে। এসবের জন্য কিছু কিছু সময় হিঙ্কেলকে দিতে হলো। এর মধ্যে হেরিং এসে জানালো যে দর্জি এসেছে এক নতুন পোশাক নিয়ে। পোশাকটি দেখতে কিন্তু অবিকল সিল্কের মতো, কিন্তু আসলে বন্দুকের গুলিও তা ভেদ করতে পারে না। অকারণ বাক্য ব্যয় না করে হিঙ্কেল দর্জিকেই বলল পোশাকটা পরতে এবং নিজে গুলি ভরা রিভলভারটা তুলে ধরল। গুলি ভরেই পোশাক ভেদ করে বেচারা দর্জির শরীরটা এফোর ওফোর করে দিল এবং সঙ্গে সঙ্গে মরে গেল লোকটা।
তাচ্ছিল্যের সঙ্গে হিঙ্কেল মন্তব্য করল, ফার ফ্রম পারফেক্ট। এক মেয়ে কর্মচারী হিঙ্কেলের ঘরে ঢুকেছে কাজে। হিঙ্কেল তাকে দেখতে পেয়ে কেমন যেন হয়ে গেল। জানোয়ারের মতো ফোঁস করতে করতে এগিয়ে গেল মেয়েটির দিকে। মেয়েটিকে জড়িয়ে ধরতেই সে চেঁচিয়ে উঠল, কিন্তু হিঙ্কেল তখন পাশবিক উত্তেজনায় মত্ত। ঠিক এমন সময় টেলিফোন বেজে উঠল। সরকারি প্রয়োজনে হেরিং টেলিফোন করেছে। সঙ্গে সঙ্গে হিঙ্কেলের মধ্যে ফিরে এলো ডিক্টেটর সুলভ মেজাজ। মেয়েটিকে ছেড়ে দিতেই সে ধপ করে পড়ে গেল মাটিতে, আর হিঙ্কেল ডিক্টেটরের ঔদ্ধত্য নিয়ে দাঁড়িয়ে রইল হেরিংয়ের অপেক্ষায়। এমনি অনেক কিছু ঘটল টোম্যানিয়া রাজ্যে। চারিদিকে বিশৃঙ্খল পরিবেশের মধ্যে ডিক্টেটর হিঙ্কেলের জবরদস্তি বেড়েই চলল দিনের পর দিন। একদিন হিঙ্কেলকে জানানো হলো কোনো এক কারখানায় 3000 মজুর ধর্মঘট করছে। সঙ্গে সঙ্গে হিঙ্কেলের হুকুম হলো 3000 মজুরকে গুলি করে মেরে ফেলা হোক, কারণ সে রাজ্যে একজন মজুরকেও অসন্তুষ্ট রাখতে রাজি নয়। অবশ্য শেষ পর্যন্ত হুকুম তুলে নিতে হলো, কারণ মজুরদের এমনি করে নিঃশেষ করে ফেললে কাজ করবে কে? গার্বিশ আর হিঙ্কেল বসে আছে পাশাপাশি। গার্বিশ বলছে, আর্যজাতির সর্বময় কর্তৃত্ব ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না, এবং পৃথিবীর সেই শ্রেষ্ঠ জাতির একমাত্র নেতা হচ্ছে হিঙ্কেল। গার্বিশ বলল, আপনি হবেন পৃথিবীর সর্বময় কর্তা। হিঙ্কেল বলল, সমস্ত পৃথিবীর সর্বময় কর্তা। গার্বিশ বলল, পৃথিবীর মানুষ আপনাকে ভগবান বলে মানবে। হিঙ্কেল তাকে থামিয়ে দিয়ে বলল, ওসব আমাকে বলো না, তোমার কথা শুনলে একসময় আমার খুব ভয় করে। কিন্তু গার্বিশকে থামানো সম্ভব নয়। সে বলল, দেশের পর দেশ আপনার পায়ে লুটিয়ে পড়বে। হিঙ্কেল ক্রমেই উত্তেজিত হয়ে উঠছিল। আমাকে একটু একা থাকতে দাও। হিঙ্কেল একা দাঁড়িয়ে রয়েছে একটা গ্লোবের সামনে। তার লোলুপ দৃষ্টি নিবদ্ধ হয়েছে গ্লোবটার উপর। গ্লোবটাকে আলতোভাবে হাতে তুলে নিল হিঙ্কেল, আলগোছে বুকের মধ্যে টেনে নিল। তারপর কখনো টোকা মেরে, কখনো লাথি মেরে, কখনো মাথা দিয়ে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গ্লোবটাকে নাচাতে লাগল। এক প্রচণ্ড অস্বস্তিকর উত্তেজনায় উন্মুক্ত হয়ে উঠল সমস্ত পৃথিবীর ভাবী সম্রাট। উত্তেজনার আতিশয্যে যখন হিঙ্কেল গ্লোবটাকে দ্বিতীয়বারের মতো জড়িয়ে ধরল, তখন হঠাৎ করে সেটা ফেটে গেল। সঙ্গে সঙ্গে চমকে উঠল পৃথিবীর ভাবী অধীশ্বর। টেবিলের উপর পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁপতে লাগল সে। পৃথিবী জয় চক্রান্ত সমানে চলছে। শুলজের সঙ্গে হিঙ্কেলের মতবিরোধ ঘটে গেল। শুলজ জানালো যে হিঙ্কেলের উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য। হিঙ্কেল চেঁচিয়ে উঠল, ট্রেইটর, ডেমোক্র্যাট। শুলজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। ইহুদিদের ওপর জুলুম বেড়েই চলেছে। নাপিত চার্লির দোকানে ঝটিকা বাহিনী নিয়ে হানা দিল। শুলজের সঙ্গে পরিচয় হয়েছে বলেই ঝটিকা বাহিনী ছাপোষা নাপিতের ওপর জুলুম করতে এসেছে। কিন্তু নাগাল পাওয়ার আগেই চার্লি আর হান্না নানা কৌশলে লোকগুলোর চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। দূরে একটা বাড়ির ছাদ থেকে ওরা দেখতে পেল দোকানটায় আগুন ধরিয়ে দেয়া হয়েছে। হান্না বলল, নেভার মাইন্ড, উই ক্যান স্টার্ট ওভার এগেইন ইন অস্টারলিক। চার্লি কিন্তু অস্টারলিক পর্যন্ত পৌঁছতে পারল না। তার আগেই সে ধরা পড়ে গেল। শুলজও ঝটিকা বাহিনী নজর এড়াতে পারল না। এক বুড়ো ইহুদির সঙ্গে কেবলমাত্র হান্না গিয়ে পৌঁছল সেই অস্টারলিক রাজ্যে। সেখান থেকে হান্না চার্লিকে চিঠি লিখে জানালো যে তার জন্য সে অপেক্ষা করে থাকবে। এদিকে হিঙ্কেল অস্টারলিক অভিযানের আদেশ দিল, কিন্তু গার্বিশ এসে খবর দিল যে ব্যাকট্রিয়া রাষ্ট্রের ডিক্টেটর নাপানলি অস্টারলিক সীমান্তে 60,000 সৈন্য মজুত করে রেখেছে। খবরটা শুনে হিঙ্কেল তেলে বেগুনে জ্বলে উঠল। স্পর্ধা। অনতিবিলম্বে নাপালনির সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা না করলেই নয়। ব্যবস্থা হলো। গর্বস্ফীত নাপানলি এবং তার চেয়েও ঢের বেশি উদ্ধত হিঙ্কেলকে নিয়ে অনেক ঘটনা ঘটানো, এবং শেষ পর্যন্ত চুক্তি হলো যে নাপানলি তার সৈন্যদল সীমান্ত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরে হিঙ্কেল অস্টারলিক অভিযান শুরু করবে। ইতিমধ্যে চার্লি ও শুলজ জেল ভেঙে পালিয়েছে, আর এক মুহূর্তের জন্য টোমানিয়া রাষ্ট্রে থাকা উচিত নয় বলেই তারা অস্টারলিকের সীমান্ত প্রায় পেরিয়ে গেছে। প্রয়োজন বোধে ডিক্টেটর হিঙ্কেলকে তখন চলতে হচ্ছে ছদ্মবেশে।
একটা মজার ঘটনা ঘটে গেল এই সময়ে। ঝটিকা বাহিনী চার্লি আর শুলসকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল ছদ্মবেশী হিঙ্কেলকে। হিঙ্কেলকেই তারা ইহুদি নাপিত মনে করল। প্রচণ্ড মারধর করে তারা তাকে নিয়ে গেল জেলে। ওদিকে বিনা রক্তপাতে অস্ট্রালিক জয় করে বিজয় গর্বে সাম্রাজ্যের ধুরন্ধর আমলারা ছাপোষা নাপিতকে পৃথিবীর ভাবী অধীশ্বর ডিক্টেটর হিঙ্কেল বলে ভুল করল। বিজিত অস্ট্রালিকবাসীদের সামনে দাঁড় করিয়ে দেয়া হলো এই ক্ষুদে মানুষটিকে। পৃথিবীর ভাবী সম্রাটকে কিছু বলার জন্য এগিয়ে দেয়া হলো। ভয়ে কম্পিত কণ্ঠে নাপিতটি বলতে শুরু করল, I am sorry, but I do not want to be an emperor. That is not my business. I should like to help everybody. If possible, Jew, Gentile, black man, white, the way of life can be free and beautiful. But we have lost the way. Greed has poisoned man's soul. ধীরে ধীরে নাপিতের মনে অবিশ্বাস্যভাবে এলো এক শক্তি। অন্তরের অন্তরস্থল থেকে সে বলে উঠল আত্মপ্রত্যয়ের সঙ্গে, The hate of man will pass, the dictators die, and the power they took from the people will return to the people. The aeroplane and the radio have brought us close together. The very nature of these inventions cries out for the goodness of man, out of universal brotherhood, for the unity of us all. Soldiers, do not give yourselves to these brutes, men who despise you, enslave you, regiment your lives, treat you like cattle, and use you as cannon. You are not machines, you are men. You have the love of humanity in your hearts. Soldiers, do not fight for slavery, fight for liberty. You and the people have the power to create machines, the power to create happiness. You people have the power to make life free and beautiful, to make this life a wonderful adventure again. অদ্ভুত প্রেরণার আমেজে উন্মাদ হয়ে ক্ষুদে মানুষটি বলে চলল, The clouds are lifting, the sun is breaking through. We are coming out of darkness into a new world where man will rise above their hate. The soul of man has been given wings, and at last he is beginning to fly. শির দ্বারা ভাঙা পোড়খাওয়া মানুষের দল আত্মবিস্মৃত হয়ে শুনে চলেছে পৃথিবীর ভাবী অধীশ্বরের কথা। টোমেনিয়া রাজ্য থেকে পালিয়ে আসা বৃদ্ধ ইহুদির পাশে দাঁড়িয়ে হান্নাও শুনছে কথাগুলো। বৃদ্ধ বলল, শুনছ? হান্না বলল, চুপ। হান্নার চোখ ছলছলিয়ে উঠছে, হাওয়ায় তার চুলগুলো উঠছে, চোখে মুখে তার অপূর্ব দীপ্তি। দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যেই দ্য গ্রেট ডিক্টেটর পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি পেল, কিন্তু দুঃখের বিষয় ছবিটি আশানুরূপ টাকা তুলতে পারল না। অবশ্য এ থেকে কেউ যদি ভেবে বসেন যে চ্যাপলিনের এই নতুন ধরনের ছবির মধ্যে সাধারণ মানুষের ভালো লাগার তেমন কিছু ছিল না, তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। আসলে চ্যাপলিন এই ছবির মারফত আর একবারের মতো সাধারণ মানুষের কথাই বলতে পারলেন সাধারণ মানুষের তরফ থেকে। গত কয়েকটা বছরের চরম অব্যবস্থার কথা আর তারই চাপে পড়ে সাধারণ মানুষের লাঞ্ছনার কথা, তার বেঁচে থাকার দুরন্ত কামনার কথা। দুনিয়ার দরবারে সভ্যতার এই সংকটের মুহূর্তে তার নিজস্ব ভঙ্গিতে বলার সুযোগ তিনি পেলেন। সেই সুযোগ চ্যাপলিন ছাড়লেন না। তিনি তার ছবির উদ্দেশ্য সম্পর্কে বললেন, I want to see the return of decency and kindness. I am no communist, just a human being who wants to see this country a real democracy and freedom from this internal regimation which is crawling over the rest of the world. কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে মুষ্টিমেয় প্রতিক্রিয়াশীল দলের নানা ধরনের উস্কানের জন্যই দ্য গ্রেট ডিক্টেটর বিষয় মাহাত্ম্যে ও আঙ্গিকে বলিয়ান হয়েও ব্যবসায় তেমন সফল হতে পারল না। শুধু আমেরিকাতেই নয়, ইউরোপের দেশেও কিছু কিছু দল, এমনকি রাষ্ট্রীয় কর্তাদের কেউ কেউ এই ছবির বিরুদ্ধে নানা রকম প্রচার কার্য চালালেন। কয়েকটি দেশে আইন করে ছবিটিকে বন্ধ করে দেয়া হলো। প্রচার করা হলো চ্যাপলিন কমিউনিস্ট, তার ছবি জনস্বার্থ বিরোধী, অর্থাৎ যুদ্ধের বিরুদ্ধে মানুষের সপক্ষে বলাটাই হচ্ছে চ্যাপলিনের মস্ত বড় অপরাধ। কিন্তু চ্যাপলিন এতটুকু বিচলিত হলেন না,
বক্তব্য প্রকাশের তীব্র তাগিদে বিষয়বস্তু ও আঙ্গিক মারফত তিনি তার শিল্পী জীবনে যে বিরাট বিপ্লব ঘটালেন তার দায়িত্ব সবটাই তিনি মাথায় পেতে নিলেন এবং এই কয়েকটা বছরে তার দৃষ্টিভঙ্গি এতখানি বাস্তবমুখী হয়ে উঠেছিল যে ছবিটির পরিণতির কথা বলতে গিয়ে তিনি পরিষ্কার ভাষায় জানালেন, "It would be much easier to have Barber and Hannah disappear over the horizon, off to promised land against the growing sunset. But there is no promised land for the oppressed people of this world. There is no place over the horizon to which they can go for sanity. They must stand and we must." এমনি করেই বহির জগতের প্রচণ্ড ধাক্কায় চ্যাপলিনের শিল্পী মনের এক বৈপ্লবিক রূপান্তর ঘটল। দ্য গ্রেট ডিক্টেটর শেষ করে যুদ্ধের কয়েকটা বছর খোলাখুলিভাবে চ্যাপলিনের কয়েকটি রাজনৈতিক ভাষণ ও কিছু কিছু ক্রিয়াকলাপ রাষ্ট্রীয় কর্তাদের রীতিমতো সন্দিগ্ধ করে তুলল। 1942 সালে নিউ ইয়র্কের এক সভায় তিনি বাণী পাঠালেন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে গণতন্ত্রের ভাগ্য নির্ধারিত হচ্ছে, এবং কিছুদিন পরই তিনি প্রকাশ্য সভায় ইউরোপের পশ্চিম সীমান্তে সেকেন্ড ফ্রন্ট খোলার দাবি জানালেন। প্রসিদ্ধ কমিউনিস্ট সুরকার হ্যান্স আইসলারকে যখন আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে তখন তিনি তার তীব্র প্রতিবাদ করলেন এবং এই অন্যায় জুলুমের বিরুদ্ধে সমস্ত বুদ্ধিজীবীকে জড়ো করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বিশ্ববিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোকে চিঠি লিখলেন। এই সমস্ত এবং আরও ছোটোখাটো অনেক ঘটনায় ও প্রকাশ্যে হলিউডকে ক্ষয়িষ্ণু সমাজের তল্পিতল্পা বাহক বলায় ওয়াল স্ট্রিটের কর্তারা রীতিমতো শঙ্কিত হয়ে উঠলেন এবং পরবর্তীকালে যখন অ্যান আমেরিকান অ্যাক্টিভিস্ট কমিটির কাঠগড়ায় দাঁড় করানোর হুমকি দেয়া হলো তখন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, "আমি কমিউনিস্ট নই, আমি শান্তিবাদী।" চ্যাপলিনের গতিবিধির ওপর কড়া সরকারি নজর পড়ল। তার সমস্ত কিছুকেই গভীর সন্দেহের চোখে দেখতে লাগলেন রাষ্ট্রের কর্তারা। প্রতিক্রিয়াশীল সংবাদপত্র থেকে নানা ধরনের প্রশ্ন এসে চ্যাপলিনকে উত্ত্যক্ত করে তুলল। স্থির চিত্তে চ্যাপলিন যা বলার তাই বললেন, যা করণীয় তাই করলেন। প্রশ্ন উঠল, সেই 1913 সাল থেকে চ্যাপলিন আমেরিকাতেই বসবাস করছেন, অথচ কেন তিনি এখনও আমেরিকার নাগরিক হননি? জবাবে চ্যাপলিন বললেন, "I am a citizen of the world. I am an internationalist, not a nationalist, and that is why I do not take out citizenship." এ সম্পর্কে চ্যাপলিন আরেক জায়গায় বললেন, "যদি আমাকে কখনো নাগরিকপত্র নিতেই হয় তো আমি হব অ্যান্ডোরার নাগরিক, কারণ অ্যান্ডোরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নগণ্য দেশ।" এ সময় চ্যাপলিন কোনো এক পত্রিকায় লিখলেন, "Before long, I shall perhaps leave the United States, although it has given me so many moral and material satisfactions. I, Charlie Chaplin, declare that Hollywood is dying. Hollywood is fighting its last battle, and it will lose that battle unless it decides once and for all to give up standardizing its film." এই সম্পর্কে চ্যাপলিন আরেক জায়গায় বলেছেন, "যদি আমাকে কখনো নাগরিকপত্র নিতেই হয় তো আমি হব অ্যান্ডোরার নাগরিক, কারণ অ্যান্ডোরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নগণ্য দেশ, যার নাম কেউই শোনেনি।" এই সময়ই চ্যাপলিন কোনো এক পত্রিকায় লিখেছিলেন, "Before long, I shall perhaps leave the United States, although it has given me so many moral and material satisfaction. I, Charlie Chaplin, declare that Hollywood is dying. Hollywood is fighting its last battle, and it will lose the battle unless it decides once and for all to give up a standardization its films, unless it realizes that masterpieces cannot be mass-produced in cinema like tractors in a factory." চ্যাপলিন যখন একইভাবে রাষ্ট্রের দপ্তরে গভীর আলোচনার বস্তু হয়ে দাঁড়িয়েছেন তখন হঠাৎ তিনি আবারও এক বিয়ে করে বসলেন। বিখ্যাত নাট্যকার ইউজিন ও নীলের 18 বছরের কন্যা উনা ও নীলকে তিনি বিয়ে করলেন 1943 সালের 16 জুন। যুদ্ধ থামল, কিন্তু সাধারণ মানুষের জীবনে শান্তি এলো না। শোষকের মাথায় গজি উঠল আর এক যুদ্ধের চক্রান্ত, আর এক দানবীয় উন্মত্ততার লোভে যুদ্ধবাদীর দল উঠল নেচে।
চ্যাপলিনের মনে খটকা লাগল। প্রচণ্ড নাড়া খেল তার বিশ্বাস। তবে কি কোনো উপায় নেই? মানুষের মুক্তির কি কোনো পথ নেই? 1940-এর সেই ছাপোষা নাপিতের স্বপ্ন কি তবে সফল হবে না? সীমাহীন ঘৃণায় চ্যাপলিনের মন বিষে উঠল। প্রচণ্ড বিস্ফোরণের মতো তিনি ফেটে পড়লেন। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিধাহীন চিত্তে তীব্র শ্লেষাত্মক ভঙ্গিতে অভিযোগ করলেন সমাজের এই দানবীয় অবস্থাকে, সমাজের এই চরম বিকৃতিকে। 1947 সালের মসিয়া ভার্দু তারই জীবন্ত প্রতিফলন। বক্তব্য প্রকাশের প্রয়োজনে চ্যাপলিনকে এবার ভবঘুরে পোশাকটি সম্পূর্ণ বর্জন করতে হল। কোনো এক ব্যাংকের সাধারণ কেরানি এই ভের্দু পরিবারের সুখ সমৃদ্ধির জন্য এক মজার ব্যবসায় নেমেছে সে, মানুষ মারার ব্যবসা। এক এক করে বড়লোকদের মেয়েদের সঙ্গে ভাব জমিয়ে ভের্দু তাদের বিয়ে করে এবং কয়েকদিন যেতে না যেতেই তাদের খুন করে সম্পত্তি নিয়ে পালিয়ে যায়। এমনি করে অগাধ সম্পত্তির মালিক হয়ে ভের্দু তার পরিবারের নিরাপত্তার এক সুবন্দোবস্ত করে নিতে সক্ষম হয়। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের আগে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক বিপর্যয়ের ফলে ভের্দু আবারও দেউলিয়া হয়ে পড়ে এবং তার কিছু পরে সে তার ব্যবসায়িক জীবনে 12টি ধনী মহিলাকে খুন করার অপরাধে অভিযুক্ত হয়। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ভের্দু সুযোগ পায় কিছু বলতে এবং সেই সুযোগে চ্যাপলিন কটাক্ষ করেন যুদ্ধবাদীদের কুৎসিত মনোবৃত্তিকে। অবশ্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় ভের্দু। চ্যাপলিন কোনো এক সাংবাদিক বৈঠকে বলেন, Von Clausewitz said that war is the logical extension of diplomacy. Mr. Verdu feels that murder is the logical extension of business. He typifies the psychological disease of depression. He is frustrated, bitter, and pessimistic, but he is never a morbid. চিত্র পরিচালক ওরসন ওয়েলসের মূল ভাব অবলম্বনে রচিত মেশিও ভের্দুর কাহিনীর বিদ্রূপটি রয়েছে এখানেই, অর্থাৎ যেখানে তিনি যুদ্ধকে দেখিয়েছেন ব্যবসায়ী পরিণতি হিসাবে, যেখানে তিনি ব্যবসাকে দেখেছেন এক সর্বনাশা ব্যবসা হিসেবে। কোনো এক ব্যাংকে সাধারণ কেরানির চাকরি করতে করতে 1930 সালের অর্থনৈতিক সংকটের মুখে এসে মেশিও ভের্দু বুঝতে পারল ভালো কিছু একটা পেশা ধরতে না পারলে বাঁচার আর কোনো উপায় নেই। চারিদিকের অবস্থা সমঝে নিয়ে সুবিধামতো একটা ব্যবসাও ফেদে ফেলল ভের্দু, মানুষ মারার ব্যবসা। নানা কৌশলে ধনী মহিলাদের বিয়ে করা এবং সুবিধামতো তাদের খুন করে সম্পত্তি নিয়ে উধাও হওয়া, এই তার ব্যবসা। এই ব্যবসা চালাতে ক্ষমতার দরকার, তার চেয়েও বেশি দরকার সাহসের। ভের্দু এই সমস্ত করে চলল শুধু তার পরিবারের সুখ সমৃদ্ধির জন্য। সে দেখেছে অর্থনৈতিক বিপর্যয়ে পাকে পড়ে সাধারণ মানুষ কেমন করে তিলে তিলে মৃত্যুর পথে এগিয়ে চলেছে। সে তার ব্যক্তিকেন্দ্রিক ধারণা নিয়ে বুঝেছে এমন কোনো শক্তি নেই পৃথিবীতে যা এই মৃত্যুর পথ রোধ করতে পারে। অথচ সে তার পঙ্গু স্ত্রী ও একমাত্র ছেলেকে মরতে দিতে রাজি নয়। নিজের সমস্ত শক্তি দিয়ে সে তাদের বাঁচিয়ে রাখবেই। ভের্দুর এই অমানসিক ব্যবসার পেছনে যুক্তি একটাই, সভ্যতা একরকম বিকৃতির মুখে সে তার প্রিয়জনকে আগলে রাখার জন্য এই সর্বনাশা ব্যবসায় নেমেছে এবং ভের্দুর মতে বিজনেস ইজ এ রুথলেস বিজনেস। এক একটি মহিলাকে বাগিয়ে আনতে ভের্দুকে মেহনত করতে হলো প্রচুর। মারি গ্রেসন এক সম্ভ্রান্ত মহিলা, যৌবন পেরিয়ে এসেছে বছর 15 আগে। ভের্দুর কাছে মহিলাটি এসেছে একটি কাজে, নিতান্তই বৈষয়িক কাজ। কথায় কথায় মহিলা জানালো তার স্বামী মারা গেছে কয়েক বছর আগে। সঙ্গে সঙ্গে ভের্দুর মগজে ব্যবসায়িক বুদ্ধি খেলতে লাগলো। একটা ঘরে মহিলাকে নিয়ে গিয়ে সে বলল যে এই ঘরেই তার স্ত্রী জীবিত অবস্থায় থাকত। মহিলাটি তখনও বুঝতে পারেনি ভের্দু কি বলতে চায়, কিন্তু পরক্ষণেই যখন ভের্দু বলে উঠল ইয়োর আইস আর ডিপ পুলস অফ ডিজায়ার, তখন তার আর বুঝতে বাকি রইল না যে লোকটার উদ্দেশ্য সাধু নয়। এই বুড়ো বয়সে নতুন করে নতুন মানুষ নিয়ে ঘর করার ইচ্ছে মহিলাটির একেবারেই নেই। কিন্তু ভের্দু নাছোড়বান্দা, সে বলল, ননসেন্স, হোয়াট ডিফারেন্স ডাজ এজ মেক? ইউ হ্যাভ রাইটনেস, লাক্সারিয়াসনেস, মোর এক্সপেরিয়েন্স, মোর ক্যারেক্টার, নাও মোর এভরিথিং। তারপর খপ করে মহিলার হাতখানা চেপে ধরে ভের্দু বলে উঠল, দিস ইজ ইনএভিটেবল। অবশ্য সে যাত্রায় কিছুই হলো না। কিন্তু ভের্দু ছাড়বার পাত্র নয়, লেগেই রইল প্রৌঢ়া মহিলার পেছনে।
ছবির সমস্তটা জুড়ে সে নানা ফন্দি ফিকির এঁটে তাকে বাগে আনার চেষ্টা করতে লাগল এবং তারই মধ্যে অন্য একাধিক মহিলার সঙ্গেও ঘটল অনেক ঘটনা। মুহূর্তের অবসর নেই ভের্দুর। ব্যবসার দরুন তাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে দিনরাত। কখনো কোনো মহিলাকে প্রেম নিবেদন করতে হচ্ছে, কখনো কোনো বিগড়ে যাওয়া সম্পর্ককে মেরামত করে নিতে হচ্ছে, কখনো বা ব্যাংক ফেল পড়ার আগেই ছুটতে হচ্ছে ব্যাংকে গচ্ছিত টাকা তুলে আনতে, কখনো নতুন ব্যবসা খুঁজতে ঘুরে বেড়াতে হচ্ছে এখানে ওখানে। অশান্তি আর অস্থিরতা যেন লেগেই রয়েছে তার সঙ্গে। কিন্তু এমন একটি স্থানও ভের্দুর রয়েছে যেখানে সে ধীর স্থির শান্ত শান্ত স্নিগ্ধ গ্রামীণ পরিবেশে সুন্দর এক বাড়িতে সে ফিরে যায় তার পঙ্গু স্ত্রী আর একমাত্র ছেলের কাছে। ব্যবসার চাপে সময় করে উঠতে না পারলেও প্রতি বছর বিয়ের দিনটাতে ভের্দু তার স্ত্রীর পাশে থাকবেই। ছবিতে দেখা গেল হঠাৎ একদিন সে এসে দাঁড়ালো তার বাড়ির দরজায়। স্ত্রী তো তাকে দেখে অবাক। এমন সময়ে সে এলো কেমন করে? ভের্দু বলল, "Those 10 wonderful years", অর্থাৎ বিয়ের 10টা বছর পেরিয়ে গেল সেদিন। ভের্দু তার স্ত্রীকে বলল, জীবন ধারণের জন্য তাকে খাটতে হচ্ছে অমানসিক খাটুনি, শুধু কাজ কাজ আর কাজ, অথচ এছাড়া উপায় নেই। ভের্দু বলল, "These are desperate days, my dear. Millions are starving and unemployed. It is not easy for a man of my age." ভের্দুর ছেলে একটা বিড়ালের লেজ ধরে টানছিল। ভের্দু তাকে থামিয়ে দিয়ে বলল, "There is a cruel stake in you. I wonder from where you got it. Violence begets violence. Remember that, my son." নতুন এক ধরনের বিষের সন্ধান পেল ভের্দু। সেই বিষ প্রয়োগের পর নাকি মৃত লোকের শরীরের কোথাও বিষের চিহ্ন মাত্র থাকে না। বিষয়টি কতখানি কার্যকরী তা পরীক্ষা করার জন্য ভের্দু বৃষ্টির মধ্যে রাস্তা থেকে একটি গরিব মেয়েকে ধরে নিয়ে এলো। সরল বিশ্বাসে মেয়েটি তার সঙ্গে এলো। মেয়েটি শীতে কাঁপছে। ভের্দু তার জন্য টেবিলে খাবার সাজাতে লাগলো। ভালো মানুষ মনে করে মেয়েটি ভের্দুকে তার নিজের কথা বলতে লাগলো। যুদ্ধ থেকে পঙ্গু হয়ে ফিরে আসার কিছুদিন পরই তার স্বামী মারা যায় এবং সেই থেকে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাকে পথ চলতে হয়েছে। ভের্দু মদে বিষ ঢালতে ঢালতে বলল যে পৃথিবীতে কিছু স্থায়ী নয়, দুঃখ নয়। নানা দুঃখের কষ্টের মধ্যেও কিন্তু মেয়েটি ভেঙে পড়েনি। মৃত স্বামীর ভালোবাসা, তার আদর্শ, বিশ্বাস বুকে করে জীবনের সমস্ত লাঞ্ছনাকে সে সহ্য করেছে এবং করবেও। মেয়েটির এই কথার জবাবে ভের্দু একটু অবিশ্বাসের হাসি হেসেছিল, কয়েকটা কথাও বলেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে রুখে উঠেছিল মেয়েটি। গভীর আত্মপ্রত্যয়ের সঙ্গে বলে উঠল, "How little you know about women." ভের্দুর ভেতরটা হয়তো সেই মুহূর্তে একটা দারুণ নাড়া খেয়েছিল। সভ্যতার চরম বিকৃতির মাঝে এক নাম গোত্রহীন এক মামুলি মেয়ের এই কথাটুকু হয়তো ভের্দুর কাছে একটা প্রচণ্ড চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছিল। বিষ মাখানো মদের পাত্রটা ভের্দু মেয়েটির সামনে থেকে সরিয়ে নিল। অতি সাধারণ এক মেয়ের কাছে চরম পরাজয় মেনে নিয়ে নিজের মনেই হেসে উঠল ভের্দু। বলল, "Your philosophy may corrupt me." আরও অনেক ঘটনা ঘটল এবং তারপরই এলো ইউরোপের রাজনৈতিক জীবনে এক প্রচণ্ড আলোড়ন। হিটলার আর মুসোলিনির দাপটে সারা তল্লাট কেঁপে উঠল। স্পেনের জীবনযাত্রা হয়ে উঠল বিষিয়ে। যুদ্ধের আশঙ্কায় সাধারণ মানুষ সন্ত্রস্ত হয়ে উঠল। অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ ভাঙনের মুখে এসে দাঁড়ালো। এক হোটেল থেকে বেরিয়ে হলো ভের্দু। এই কবছর লোকটা যেন আরও অনেক বুড়িয়ে গেছে। স্ত্রী পুত্র হারিয়ে সম্পূর্ণ দেউলে হয়ে সে আজ ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। জীবনকে আঁকড়ে ধরার মতো কিছুই তার আর রইল না। কোনো মতে জীবনটাকে টেনে হিঁচড়ে বয়ে নেয়া মাত্র। নিরুদ্বিগ্ন ভের্দু, দেউলে ভের্দু, নিঃস্ব ভের্দু। রাস্তায় হঠাৎ ভের্দুর দেখা হলো সেই মেয়েটির সঙ্গে যাকে সে মারতে গিয়েও একসময় মারেনি। গাড়ি থেকে মেয়েটি ভের্দুকে ডাকল। ভের্দু দেখল মেয়েটির জীবনে একটা মস্ত পরিবর্তন এসেছে। চারিদিকে এই ওলট পালটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ছাড়া হয়তো তার আর কোনো উপায় ছিল না। মেয়েটির কপাল ফিরেছে। সে এখন এক গোলাবারুদের কারখানার মালিকের রক্ষিতা। শুনে ভের্দু একটু মুচকি হাসল, বলল, "এই ব্যবসাটাই আমার করা উচিত ছিল, ওটা এখন জমবে ভালো।" মেয়েটির কাছ থেকে বিদায় নেওয়ার সময় ভের্দু বলল, "I am going to meet my destiny." এরপরই ভের্দু ধরা পড়ল।
ভের্দুর বিরুদ্ধে 12টি সম্ভ্রান্ত মহিলা খুন করার অভিযোগ দাঁড় করানো হলো। আইন ও শৃঙ্খলার জন্য, সমাজের নিরাপত্তার জন্য ভের্দুর মতো সিরিয়াল কিলারকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার দাবি জানানো হলো সরকার পক্ষ থেকে। কাঠগোড়ায় দাঁড়িয়ে ভের্দু কোনো প্রতিবাদ করল না, শুধু বলল, ম্যাস কিলিং ডাজ নট দ্য ওয়ার্ল্ড এনকারেজ ইট? আই এম অ্যান অ্যামেচার ইন কম্প্যারিজন। ভের্দু মৃত্যুদণ্ডে দণ্ডিত হল। আদালত থেকে যখন তাকে সরিয়ে নেওয়া হচ্ছে, তখন সে শুধু বলল, I shall see you all soon, very soon. জেলখানার ছোট্ট কুটুরিতে শুয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত ভের্দু জানালো, wars, conflict, it is all business. One murder makes a villain, millions a hero, numbers sanctify. ধর্মযাজক, সাংবাদিক প্রভৃতি নানা লোকে প্রশ্ন করল ভের্দুকে। শ্লেষাত্মক ভঙ্গিতে প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার পর যখন সে মৃত্যুদণ্ড গ্রহণের জন্য উঠেছে, সেই মুহূর্তে একটি মাত্র লোক রাম বা মদ নিয়ে হাজির হল। প্রথমে ভের্দু লোকটিকে ফিরিয়ে দিল এবং পর মুহূর্তেই পাত্রটির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, জাস্ট এ মিনিট, আই হ্যাভ নেভার টেস্টেড রাম। পুলিশ পরিবেষ্টিত হয়ে ভের্দু চলল বদ্ধভূমির দিকে। অনেকে হয়তো বলবেন, মেশিও ভের্দুতে চ্যাপলিনের একটি সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি হয়েছে। তার ভের্দুর সঙ্গে এতদিনের পরিচিত খুদে ভবঘুরিটির কোনো মিলই নেই, কিন্তু একটু তলিয়ে দেখলেই বুঝতে পারা যায় যে ভের্দু আর কেউ নয়, সেই অতি পরিচিত খুদে ভবঘুরেরই লজিক্যাল এক্সটেনশন। এতদিন ধরে ভবঘুরে চার্লি বেঁচে থাকার জন্য, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বড়লোকদের অনুকরণ করে এসেছে। বড়লোকদের অনুকরণে কখনো সিগারেট ফুঁকেছে, কখনো ওই ঢঙে সম্ভ্রান্ত মহিলাকে প্রেম নিবেদন করেছে, কখনো বা আশেপাশের লোকদের সঙ্গে কথা বলেছে মস্ত ভিড়িক্কি এক চালে। এই সমস্ত করতে গিয়ে ট্রাম্প একদিকে নিজেও যেমন হাস্যাস্পদ হয়ে উঠেছে, অন্যদিকে বড়লোকদের ভারী ভারী মূল্যবোধগুলোকেও হাস্যকর করে তুলেছে। তারপর বহু পথ অতিক্রম করে ভবঘুরে এসে দাঁড়িয়েছে আজকের দিনে, সভ্যতার এক নিদারুণ বিপর্যয়ের মুখে। চার্লি বুঝতে পারল জীবন ধারণটাই এখন হয়ে উঠেছে দুঃসহ, অথচ তাকে বাঁচতেই হবে, তার প্রিয়জনকে বাঁচাতেই হবে। পারিপার্শ্বিকতা এখন এমন ঘোরালো হয়ে উঠেছে যে বিশেষ কোনো বড়লোককে অনুকরণ করে বেঁচে থাকা বা কাউকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। ব্যক্তিকে ছেড়ে তাই সেবার ধরল শ্রেণীকে, বিশেষ কোনো বড়লোককে ছেড়ে ধরল যুদ্ধবাজের দলকে। পুরনো পরিচ্ছদ ছেড়ে নতুন পোশাক সে পরল। চার্লি হয়ে উঠল মেশিয়ে ভের্দু। যুদ্ধবাদীদের অনুকরণে এক ছোটখাটো ব্যবসা ফেদে বসল সে, মানুষ মারার ব্যবসা। সেই অ্যামেচারিশ ব্যবসা করতে গিয়েই ওই মানুষ মারার ব্যাপারটিকে রীতিমতো হাস্যকর বস্তু হিসাবে দাঁড় করাতেও সে ভুলল না। হত্যার মতো একটি বিভৎস ব্যাপারকেও এইভাবে কমিক করে তোলা নিঃসন্দেহে চার্লি চ্যাপলিনের বৈশিষ্ট্যের পরিচায়ক। এরপর ছবির শেষ ভাগের প্রশ্নোত্তরের সময় মনে হল যেন কয়েকটা মুহূর্তের জন্য চ্যাপলিনের সেই চিরপরিচিত খুদে ভাবগুলিটি খেপে উঠল ওপরওয়ালাদের ওপর, এবং পরক্ষণেই অতি সহজভাবে বীরের মতো বুক ভরে গভীর নিঃশ্বাস নিয়ে এইসব ঘৃণিত জানোয়ারদের নাকের ডগায় তুড়ি মেরে এগিয়ে চলল বদ্ধভূমির উদ্দেশ্যে। তফাৎটা শুধু প্রকাশভঙ্গিতে, চেতনার বিভিন্ন স্তরে যা বদলাতে বাধ্য। তাই ভবঘুরের সেই দার্শনিক বৈরাগ্যের চালে ঘাড় দোলানো না দেখে এবার দর্শক শুনল ছোট্ট একটি কথা, জাস্ট এ মিনিট, আই নেভার টেস্টেড রাম। সালের 11 এপ্রিল মেশিয়ে ভের্দু প্রথম দেখানো হলো নিউ ইয়র্কের ছবিঘরে। কিন্তু ছবিটি বেরোনোর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াশীল মহল থেকে নতুন উদ্যমে আবার প্রচারণা চলল। শুধু মেশিয়ে ভের্দুর বিরুদ্ধেই নয়, চ্যাপলিনের বিরুদ্ধেও। খোলাখুলিভাবে যে সমস্ত দল এই নোংরা প্রচারে অগ্রণী হল, সেই দলগুলোর মধ্যে ক্যাথলিক ওয়ার ভেটারেন্স বিশেষ উল্লেখযোগ্য। ধুরন্ধর সাংবাদিক ওয়েস্টব্রুক পেগলার কুৎসিত ভাষায় চ্যাপলিনকে আক্রমণ করলেন এবং মেশিয়ে ভের্দু বেরোবার কয়েক মাস পরে সুরকার হ্যান্স আইজলারের বহিষ্কার প্রসঙ্গে চ্যাপলিন সম্পর্কে লিখলেন, "This was an attempt by an alien resident here for more than 35 years, guilty of a degree of moral trepidate,
which disqualifies him from citizenship. Caught in the act of cheating the government of an enormous debt for taxes, a slacker in both world wars. এর ওপর প্রতিক্রিয়াশীল সাংবাদিক দল প্রশ্নবাণে চ্যাপলিনকে উত্ত্যক্ত করে তুলল। একজন সোজাসুজি জিজ্ঞাসা করল, আপনি কি কমিউনিস্ট? জবাবে চ্যাপলিন বললেন, না। আরেকজন প্রশ্ন করল, তবে কি আপনি কমিউনিস্ট দরদি? জবাব এলো, During the war, I was sympathetic to the Russians who were holding the front. I believe we owe them thanks, and in that sense, I was sympathetic. একইভাবে এবং আরও নানাভাবে চ্যাপলিনকে ঘায়েল করার জন্য জঘন্য চেষ্টা চলতে লাগল এবং এই চক্রান্তে সরকার পক্ষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ইন্ধন যোগাল। ফল দাঁড়ালো এই যে আমেরিকার বিভিন্ন জায়গায় মেশিয়ে ভের্দুর প্রদর্শন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। আমেরিকার বাইরেও চ্যাপলিনের শত্রুর সংখ্যা কিছু কিছু বাড়ল এবং নানা নিকৃষ্ট উপায়ে তার ছবি নিষিদ্ধ করার জন্য শত্রুপক্ষের উস্কানিও বেড়ে গেল। ভবঘুরে চার্লি সম্পর্কে চ্যাপলিনের ভবিষ্যৎবাণী আর একবারের মতো প্রমাণিত হল। তিনি বলেছিলেন, পিপল হু হ্যাভ লাইকড হিম ভেগলি উইল হ্যাভ টু মেক আপ দেয়ার মাইন্ডস। 1952 সাল। মেশিয়ে ভের্দু বেরোনোর 5 বছর গড়িয়ে গেল এবং এই কয়েক বছরে আন্তর্জাতিক পরিস্থিতি এক চূড়ান্ত রূপ পরিগ্রহণ করল। গোটা পৃথিবী বিভক্ত হল 2টি শিবিরে, একটি শান্তির আর একটি যুদ্ধের। একদিকে অ্যাটম বোমার হুমকিতে পৃথিবীর সমস্ত ঐতিহ্যকে সমস্ত সভ্যতাকে উড়িয়ে দেওয়ার চক্রান্ত চলল, আর একদিকে চলল পৃথিবীর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে জড়ো করে শান্তি প্রাচুর্যের পরিবেশ রচনা করার এক দুরন্ত সংকল্প। চার্লস চ্যাপলিনের নবতম শিল্পকীর্তি লামলাইটের আবির্ভাব এই সময়েই। চ্যাপলিন জানালেন, In these days of hate and suspicion, I have tried to tell something about human kindness. এক মিউজিক হলের কমেডিয়ানকে কেন্দ্র করে কাহিনীটি গড়ে উঠল। শেষ জীবনে হয়তো তার শিল্প সৃষ্টি অসার্থক হয়ে পড়বে এই ভয়ে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলতে বসেছে এই প্রৌঢ় কমেডিয়ান। এমনই সময়ে এক নবাগতা শিক্ষানবিশের সংস্পর্শে এসে নতুন উদ্যমে সে পৃথিবীকে আঁকড়ে ধরল। জীবনে পরাজয়ের গ্লানি সইতে না পেরে মেয়েটি যখন আত্মহত্যার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে এলো প্রৌঢ় কমেডিয়ান। মেয়েটিকে সে অনেক বোঝালো, বলল, চেতনা মানুষকে মহিয়ান করে তুলেছে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মানুষের চেতনা। আত্মহত্যা হলো সেই চেতনারই কুৎসিত একটা অপচয়। একটি বিরাট বিপ্লব ঘটে গেল দুজনের জীবনে। পৃথিবীকে তারা আঁকড়ে ধরল দেহের সমস্ত উত্তাপ আর ভালোবাসা দিয়ে। কাহিনী শেষে প্রৌঢ় কমেডিয়ান মঞ্চে ফিরে এলো। সার্থক হয়ে উঠল তার শিল্প সৃষ্টি। কিন্তু মঞ্চ থেকে বেরিয়ে এসে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। মঞ্চের আড়ালেই তার মৃত্যু ঘটল। মঞ্চে তখনও মেয়েটি নেচেই চলেছে। মেয়েটি যে নেচেই চলল শুধু তাই নয়, কথাটা আরও স্পষ্ট করে বুঝিয়ে দিল প্রৌঢ় কমেডিয়ান। সে জানালো যে তাকে আজ পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে, কিন্তু যাওয়ার আগে পৃথিবীকে সে দিয়ে গেল তার অর্জিত অভিজ্ঞতা। তার মৃত্যুর পরও পৃথিবীতে বেঁচে থাকবে তার বিশ্বাস, যে বিশ্বাসকে সে কিনেছে জীবনের দামে। এ শুধু কাহিনীর প্রৌঢ় কমেডিয়ানের বিশ্বাস নয়, এ বিশ্বাস চার্লি চ্যাপলিনেরও। এবং এই বোধটিকে, এই বিশ্বাসকে থেতলে গুড়িয়ে দিতে চায় আজকের মারণযজ্ঞের পুরোহিতের দল। তাই দেখা গেল লাইমলাইট উদ্বোধন করতে চ্যাপলিন যখন 1952 সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের পথে রওনা হলেন, তখন সুযোগ বুঝে আমেরিকার সরকারি দপ্তরের ধুরন্ধর উকিল অ্যাটর্নি জেনারেল ম্যাকগ্রেনারি হুকুম দিলেন, চার্লি চ্যাপলিনকে আমেরিকায় ফিরে আসতে দেয়া হবে কি না সে কথা তাদের এখন ভাবতে হবে। চ্যাপলিনকে বেআইনি করার এই কাপুরুষোচিত ঘৃণ্য চক্রান্তের সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবী যেন রুখে উঠল। প্রতিবাদের ঝড় এলো চারিদিক থেকে। তারই মাঝে অচঞ্চল বিশ্বাস নিয়ে চ্যাপলিন লন্ডনে দাঁড়িয়ে বললেন, I have not come here to become an international crisis. প্রচণ্ড প্রতিবাদের মুখে ভরকে গিয়ে প্রায় 7 মাস পরে মার্কিন সরকার চ্যাপলিনকে আমেরিকা ফিরে যাওয়ার ছাড়পত্র পাঠিয়ে দিল। চ্যাপলিন তখন সুইজারল্যান্ডে।
তিনি সেই ছাড়পত্র নিয়ে সোজা গিয়ে উঠলেন জেনেভাস্থিত আমেরিকান দূতাবাসে। কাগজপত্র ফিরিয়ে দিয়ে বললেন যে তার আর ওসবের প্রয়োজন হবে না, অর্থাৎ চিরকালের মতো তিনি আমেরিকাকে নির্বাসন দিলেন, যে আমেরিকায় রয়েছে তার অসংখ্য বন্ধু আর কিছু মুষ্টিমেয় শত্রু। এমনি করেই আধুনিক যুগের শ্রেষ্ঠ শিল্পী চার্লি চ্যাপলিন ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে দাঁড়ালেন দুনিয়ার পশুশক্তির বিরুদ্ধে। সভ্যতার চরম বিকৃতির মধ্যে দেখা দিলেন এক দুঃসাহসিক চ্যালেঞ্জ হয়ে। এই দিন আবার একদিন নাকচ হবে, আসবে নতুন একদিন, এক চূড়ান্ত পরিবর্তন হবে পৃথিবীর, যেখানে সাধারণ মানুষের ব্যর্থতা আর হতাশা থাকবে না, যেখানে নবজীবনের কোলাহল আকাশ বাতাস মথিত করে তুলবে। আজ সেই আগামী যুগের প্রস্তুতির দরুন তোলপাড়ের মধ্যে সিনেমার দর্শক তাকিয়ে আছে চার্লি চ্যাপলিনের দিকে, নতুন আশা নিয়ে, নতুন দাবি নিয়ে। এই দাবি শুধু সিনেমার দর্শকের নয়, এই দাবি তার নিজের কাছে। লাইমলাইটের প্রৌঢ়া কমেডিয়ানের উক্তি চার্লি চ্যাপলিনের ভবিষ্যৎ শিল্পপথের নির্দেশ দিচ্ছে। আই মাস্ট গো অন, দ্যাট ইজ দ্য অনলি প্রসেস। ইউরোপে ফিরে এসে চ্যাপলিন ছবি তৈরি করলেন 3টি। 1952 সালে লাইমলাইট, 1957 সালে এ কিং ইন নিউ ইয়র্ক এবং শেষ ছবি 1966 সালে, নাম এ কাউন্ট্রেস ফ্রম হংকং, যে ছবিতে চ্যাপলিন একটি অতি ক্ষুদ্র ভূমিকায় অভিনয় করলেন এবং মুখ্য ভূমিকায় করলেন সোফিয়া লরেন এবং মার্লন ব্র্যান্ডো। লাইমলাইট নিয়ে পৃথিবীর নানা পত্রপত্রিকায় নানা রকমের লেখা হলো। প্রচণ্ড উচ্ছ্বাস প্রকাশ করলেন বিদগ্ধ জনেরা। বৃদ্ধ ক্যালভ্যারোর চরিত্র চিত্রণের মধ্যে খুঁজে পেলেন চ্যাপলিনের সমগ্র শিল্পসত্তা এবং কেউ কেউ এমনও মনে করলেন এরপর হয়তো চ্যাপলিন ছবির রাজ্য থেকে পুরোপুরি বিদায় নিয়ে নেবেন। লাইমলাইট অবশ্যই চ্যাপলিনের অন্যান্য ছবির মতো নয়, বিষয়বস্তুতে নয়, না গঠন পদ্ধতিতে, এবং মেশিও ভের্দু থেকে তা অনেক তফাৎ। চরিত্রের প্রতি সহানুভূতি টানার জন্য দেখা গেল এক ধরনের চ্যাপলিন বিরুদ্ধ ব্যগ্রতা, এবং সব মিলিয়ে গোটা ছবিটা ছড়িয়ে রইল সেন্টিমেন্টের বাড়তি প্রকাশ, অর্থাৎ অহেতুক সেন্টিমেন্টাল। এ কথা সত্যিই চ্যাপলিন তার বহু ছবিতেই এমন সমস্ত ঘটনা আমদানি করেছেন প্রচুর, যা অন্য পরিচালকের হাতে পড়লে অর্থহীন সেন্টিমেন্টাল আবর্জনাতে পর্যবেসিত হতো। কিন্তু চ্যাপলিন সে সমস্ত ঘটনাকে ব্যবহার করেছেন প্রয়োজনে, তার অনুকরণীয় ভঙ্গিতে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে ছবিতে সাজিয়েছেন। শারীরিক দৃশ্যকে ছাপিয়ে ভাবনার জগৎকে প্রসারিত করেছেন স্বভাবসুলভ ভঙ্গিতে। তার গুরুগম্ভীর দার্শনিক চালে নয়, বিদ্রূপ করেছেন অন্যায়ের ওপর প্রতিষ্ঠিত একটি ডাকসাইটে শ্রেণীকে এবং ভালোবেসেছেন অসংখ্য মানুষকে। ওই সমস্ত আপাত সেন্টিমেন্টাল ঘটনা নিয়ে চ্যাপলিন তার সমস্ত ছবিতেই আট পড়ে ভাষায় যাকে বলে ফিচলেমি, তাই তিনি করেছেন, এবং তাই করে তিনি পৃথিবীকে চমকে দিয়েছেন, অসামান্যতা অর্জন করেছেন। ইংরেজি ভাষায় একটি নতুন শব্দের তৈরি তিনি করেছেন, চ্যাপলিনেস্ক। মিউজিক হলো কমেডিতে যার হাতে খড়ি। সেই চ্যাপলিন লাইমলাইটে এক কমেডিয়ান এনে দাঁড় করালেন, বৃদ্ধ, ব্যর্থ, অনাদৃত। জীর্ণ মহিমাকে সম্বল করে কমেডিয়ান বেশি অভিনেতা চ্যাপলিন সমস্ত ছবিতে ছড়িয়ে রইলেন, কিন্তু পরিচালক চ্যাপলিন চরিত্রটির সঙ্গে কেমন যেন জড়িয়ে গেলেন বড্ড বেশি। ফলে আগেকার ছবিগুলোতে যা ছিল, অর্থাৎ বিন্যাসের তীক্ষ্ণতা, বিদ্রূপের তীক্ষ্ণতা, চ্যাপলিন এক্স ননসেন্স, তা যেন অনেকটা স্তীমিত মনে হলো এই ছবিতে, যা দাঁড়ালো ত্যাগ অভিনয় সমৃদ্ধ ট্র্যাজিক উপাখ্যান। সেই উপাখ্যানের নায়কের জন্য বুক ঠেলে কান্না আসে, এবং যার শেষে দর্শক যেন শুনতে পায়, আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো। একজন ট্রেডিশনালিস্টের দক্ষ ছবি, তার বেশি কিছু নয়। চ্যাপলিন সেই থেকে স্ত্রী কন্যা সহ সুইজারল্যান্ডে বসবাস করছেন। 1953 সালে রচিত মৃণাল সেনের চার্লি চ্যাপলিন এই বইটি লেখার সময় চার্লি চ্যাপলিন জীবিত ছিলেন মৃণাল সেনও। এই বইটি লেখার কয়েক মাস আগে মৃণাল সেন ভেনিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যান। সেখানে মূল উৎসবের বাইরে চার্লি চ্যাপলিনের সমগ্র ছবির একটি মেলা বসে। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবি সেখানে দেখানো হয়।
ভেনিস থেকে ফিরে এসে মৃণাল সেন তার ভেনিস অভিজ্ঞতার কথা লেখেন কলকাতার ফ্রন্টিয়ার পত্রিকায়। পরবর্তীতে মৃণাল সেন চার্লি চ্যাপলিন নামে এই বইটি রচনা করেন। 1952 সালে এই বইটি লেখার আরও 24 বছর পর 1977 সালে চার্লস স্পেন্সার চ্যাপলিন সুইজারল্যান্ডে মৃত্যুবরণ করেন। শেষ হল মৃণাল সেন লিখিত বিখ্যাত অভিনেতা চার্লস চ্যাপলিনকে নিয়ে বই চার্লি চ্যাপলিন। বইটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট এবং লাইক দিয়ে। ভবিষ্যতে এরকম অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফি যদি আপনারা শুনতে চান তবে অবশ্যই আমাকে জানাবেন। বইটি কষ্ট করে শোনার জন্যে আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।